নমস্কার, আমি সাগর নেই। কে থেকে গল্পটা শুনছো অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার, আমি RNM অভিষেক। গল্পটা শোনার আগে অবশ্যই লাইক এবং হাইপ করে দিও। নমস্কার, আমি তোমাদের পূজা। গল্প শোনা শুরু করেছো? লাইক করতে কিন্তু একদম ভুলবে না। নমস্কার, আমি শ্রী। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার থেকে নিশিডাক গল্পের আড্ডার সব কটা গল্প কিন্তু শুনতে পাবেন ইউটিউব মিউজিকেও। সঙ্গে আমি থাকছি সঞ্চালী। নমস্কার, আমি জয়দীপ। নিশিডাক গল্পের আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের গল্পের আড্ডা। আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। সালটা 1930, লন্ডন। 1929 সালের মহামন্দার পরপর লন্ডনের অবস্থানটি বেশ কিছুটা পরিবর্তিত হয়েছিল। এমনিতে বিশ্বের সবথেকে ব্যস্ত শহরগুলোর মতোই লন্ডন তখন ছুটে বেড়াচ্ছে দিবানিশি। শহরের বাহ্যিক জাঁকজমক এই 1930 সালে এসে বহাল থাকলেও বিপুল সংখ্যক কর্মহীন লোকের লন্ডনের রাস্তায় উপস্থিতিটাই গোটা শহরের মানচিত্রটি বেশ খানিকটা পাল্টে দিয়েছিল। মন্দার বাজারে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন তখন। কর্মহীন মানুষ অনেকেই পথে বসবাস করার দরুন শহরের পরিচ্ছন্নতার বেশ কিছুটা অবনতি দেখা যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে অসুখ বিসুখ। সঙ্গে লন্ডনের রাস্তায় অবাধে ছুটে বেড়াচ্ছিল প্রমাণ সাইজের ধেনে ইঁদুর। বাড়ছিল বিভিন্ন রোগের প্রকোপ। বাতাসে ভাসছিল মহামারীর আশঙ্কা। এমনিতেই আবহাওয়া ঠান্ডা স্যাঁতসেঁতে, তার উপর এত কর্মহীন মানুষ। জীবিকার সন্ধানে অধিকাংশ মানুষকেই এখন নিজের বাড়ি থেকে অনেক দূরে যেতে হচ্ছে। আর এই সবের সঙ্গে সঙ্গেই লন্ডনের ধূসর আকাশে কালো মেঘের মতো আতঙ্ক ছড়াচ্ছে শহরের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা। বিগত 2-3 বছরে নজরে পড়ার মতো ক্রাইম রেট বৃদ্ধি ঘটেছে শুধু লন্ডনে নয়, তার আশেপাশের ছোট কাউন্টিগুলোতেও। ট্রামবাসের ভিড়ে, ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়ায় আর অজস্র কর্মহীন মানুষের মাঝেই তখন ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু হিংস্র অপরাধী। 1930 সালের সেপ্টেম্বর মাসে যে এমন বৃষ্টি নামবে, এটা উডসব্রিজের অধিবাসীদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এমন আবহাওয়া মূলত অক্টোবর থেকে শুরু হয়। তবে এই বছর যেন পারিপার্শ্বিক পরিস্থিতির মতোই প্রকৃতিও মনে মনে ঠিক করে নিয়েছে যে তার রুক্ষ রূপে অবতীর্ণ হয়ে মহামন্দার দ্বারা জর্জরিত জনজীবন আরও অতিষ্ঠ করে তুলবে। উডসব্রিজ ড্যারেন নদীর তীরে অবস্থিত ছোট্ট একটা বন্দর শহর। লন্ডন থেকে মাত্র 22 মাইল দূরে সুফোক জেলায় অবস্থিত। মূলত জাহাজ এবং নৌকো নির্মাণের জন্য এই বন্দর শহরটি বিখ্যাত। ইতিহাস অনুযায়ী স্যার ফ্রান্সিস ড্রেক নাকি এখানেই তার যুদ্ধ জাহাজ নির্মাণ করতেন। অর্থনৈতিক মন্দার কারণে এখন বন্দরে প্রায় জাহাজ আসেই না। ফলে উডব্রিজের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সন্ধানে লন্ডন ছাড়িয়ে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় পাড়ি দিতে হচ্ছিল। আজ সন্ধ্যার অনেক আগেই দিনের আলো চুরি করে নিয়েছিল কালো মেঘের দল। দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টি আকার নিচ্ছিল প্রবল বৃষ্টিপাতের দিকে। স্বাভাবিক কারণেই আজ লোক সমাগম যথেষ্ট কম এই এলাকায়। এমনিতেই বন্দরে তেমন কোনো জাহাজ না আসায় অনেকগুলো সরাইখানা বন্ধ হয়ে গেছে। তাই সন্ধ্যার দিকে এই বন্দর এলাকা প্রায় প্রেতপুরীর আকার ধারণ করে।
2-3টে ঘোড়াবিহীন ক্যারেজ একরকম ভূতের মতোই দাঁড়িয়ে আছে। বৃষ্টির প্রকোপে রাস্তায় অধিকাংশ গ্যাসবাতি দেহ রেখেছে। যে কটা এখনো টিম টিম করে অন্ধকারের সাম্রাজ্য বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের ম্রিয়মান আলো যেন আরও রহস্যময়, আরও ধোঁয়াটে, ভুতুড়ে একটা পরিবেশ সৃষ্টি করেছে। বৃষ্টিটা সামান্য ধরল, ঝিরঝির করে পড়ছে যদিও, তবে এমন আবহাওয়া মোটেও পছন্দ নয় পিটারের। পিটার এখন কর্মহীন এক ভবঘুরে, যদিও এই দশা হওয়ার কথা ছিল না তার। লন্ডন থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত বেকওয়েল কাউন্টিতে এক কৃষক পরিবারের ছেলে সে। তার ছিল দেশ বিদেশ ঘোরার নেশা। সেই নেশার তাড়নায় সে বাড়ি থেকে পালিয়ে এসে জুড়ে বসে এই উডস ব্রিজে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে আসার 1 বছরের মাথায় নেমে আসে মহামন্দার কালো থাবা। বন্দরে জাহাজই ভিড়ছে না। সেই জাহাজে কাজ পাওয়া তো স্বপ্নের মতো, তাও এটা সেটা করে কোনো মতে অন্য জুটছিল তার এতদিন। কিন্তু বুড়ো বেনের পানশালার কাজটা যাওয়ার পর রাতারাতি পিটার গৃহহীন হয়ে গেল। বেনেরও আর দোষ কোথায়, খদ্দের অর্ধেক হয়ে গেল, সেইবার কি করে কর্মচারীদের মাইনে দেবে? বেকওয়েল ফিরে যেতে মন আর চায় না, কিন্তু এখন তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এমনিতেই অসময়ে বৃষ্টির দোসর রূপে হাজির হয়েছে এই অস্বস্তিকর একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা, আর ভালো লাগে না। আজ তেমন কোনো খাবার অবধি জোটেনি। ফিরে যাওয়ার ট্রেনের ভাড়া জোগাড় করাটাও একটা বিড়ম্বনা এখন। এবার লন্ডন ফিরে যেতেই হবে। 2 সপ্তাহ লন্ডনে যে কোনো একটা কাজ করে ট্রেনের ভাড়াটা জোগাড় করেই জাস্ট ফিরে যাব গ্রামে, ব্যাস। তবে আজকে রাত্রিটা তো কাটানো প্রয়োজন। খাবার না জুটলেও মাথার উপরে একটা ছাদ জোগাড় হয়েছে পিটারের, একটা পুরনো বাস স্ট্যান্ড। যদিও বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, তবে এই ঠান্ডায় বাইরে ভিজতে হলে তারপর আবার নিউমোনিয়া হতে পারে। দরকার নেই, অগত্যা যেমন করে হোক আজকে রাত্রিটা কাটানো এখানেই প্রয়োজন। ঠান্ডার মধ্যে গুটিসুটি মেরে শুয়েছিল পিটার। তার পোশাকগুলো না ভেজার দরুন একটা সুবিধে হয়েছিল যে বাড়তি ঠান্ডা লাগছিল না। পেটে ছুঁচোর ডন উপেক্ষা করেও যেন হালকা তন্দ্রায় ঢলে পড়েছিল পিটার। ঠিক সেই সময় একটা ভারী পায়ের শব্দ কানে এলো। কি এত রাত্রে আবার এই বৃষ্টি বাদলার দিনে কে এলো? এই আবহাওয়াতে তো বাস আসবে বলে মনে হয় না। তাহলে কে এলো? ডাকাত কি? যদিও তাতে ভয়ের কিছু নেই। কি বা আছে আমার কাছে যে কেউ কিছু চুরি করবে, ডাকাতি করবে? তাহলে কি আমার মতোই কোনো গৃহহীন ভবঘুরে হতে পারে? চিন্তা করতে করতে নিজের গরম কোটটা একদম কাছে টেনে জড়সড় হয়ে উঠে বসল পিটার। খেয়াল করল ঠান্ডায় মুখ থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। ঠিক সেই সময় পিটার দেখতে পেল আলো আঁধারিতে ঘেরা বাস স্ট্যান্ডের সামনেই একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো। মাথায় টুপি, পরনে হাঁটু অবধি লম্বা বর্ষাতি, পায়ে গামবুট। টুপিটা এতটাই নিচে যে সেই আগন্তুকের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। 2 হাত পকেটে ঢোকানো। আজকাল দিনকাল ভালো নয়। বেকার মানুষের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে এই মন্দার বাজারে। তাই এমন একটা সময় সাবধানের মার নেই। অসময়ে আগন্তুকের আবির্ভাবে বেশ কিছুটা সতর্ক হয়ে সোজা হয়ে বসল পিটার। তবে কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা সহসা তার 2 হাত বের করে আনলো পকেট থেকে। লোকটার এক হাতে একটা ব্র্যান্ডেড তলানি ভরা বোতল, আর অন্য হাতে কাগজে মোড়া স্যান্ডউইচ জাতীয় কিছু একটা। দেখে কিছুটা লজ্জিত হলো পিটার। আর লোকটার হাতের স্যান্ডউইচটা দেখে সত্যি যেন পেটের খিদেটা আবার চাগার দিয়ে উঠল। কথা না বাড়িয়ে পিটার বিগলিত হৃদয়ে এগিয়ে গেল আগন্তুকের দিকে। লোকটা তার দস্তানা পরা হাতেই স্যান্ডউইচ এবং ব্র্যান্ডি পিটারকে দিয়ে দিল। পিটার মাথা নত করে তাকে ধন্যবাদ জানালো। আগন্তুক কথা না বাড়িয়ে বৃষ্টি স্নাত রাস্তার ধোঁয়াশায় মিলিয়ে গেল। এই দুর্দিনেও সমস্ত ভালো মানুষ শেষ হয়ে যায়নি তাহলে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।
স্যান্ডউইচটা বাসি হলেও পচা নয়। বাবারে, একটু ব্র্যান্ডি খাই। দেহতে যেন একটু উষ্ণতা ফিরে পেলাম। বাবারে, ক্ষুধার্ত পিটার একরকম যেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে হামলে পড়ে খেতে লাগলো। বাসস্ট্যান্ডের বেঞ্চিতে বসে রাস্তার দিকে পিঠ করে তখন সে খেতে ব্যস্ত। খিদের তাড়নায় বেচারি হয়তো খেয়াল পর্যন্ত করেনি যে তার পিছনে আবার সেই কালো বর্ষাতি পড়া আগন্তুক ফিরে এসেছে। তবে এইবার সে খালি হাতে আসেনি। এবার তার দস্তানা ঢাকা হাতে দৃশ্যমান একটা কুঠার, কাঠ কাটার জন্য ইংরেজদের অতি ব্যবহৃত একটা ফেলিং এক্স। বন্দর সংলগ্ন জায়গাটা এমনিতেই নির্জন, তারপর কোনো জাহাজ না থাকার দরুন এখন আরও ফাঁকা। তারপর এই বৃষ্টি ভেজা রাত। বৃষ্টির শব্দের সঙ্গে ঠান্ডার প্রকোপের তাড়নায় অধিকাংশ মানুষ তখন কম্বলের তলায়। পিটারের এই আর্তচিৎকার হয়তো তাদের কানে এলো না। এলেও এই পরিবেশে বাইরে বেরিয়ে খোঁজ নেওয়ার অভিপ্রায় অধিকাংশ মানুষের না হওয়াটাই স্বাভাবিক। পিটার দুবারের বেশি চিৎকার করার সুযোগই পায়নি। দুবার গুরুতর আঘাত হানতেই তার মাথায় নেমে আসে সেই রক্ত পিপাসু কুঠার। দ্বিতীয় আঘাতটিতে কুঠার প্রায় গেঁথে যায় পিঠে। সঙ্গে সঙ্গেই হয়তো প্রাণবায়ু বেরিয়ে যায়। মুখ থুবড়ে মেঝেতে আঁচড়ে পড়ল পিটার। বৃষ্টির জলের সঙ্গেই ঢালু মেঝে বেয়ে বইতে থাকে রুধির ধারা। দ্য রিপার অফ উডসব্রিজ, কি গাল ভরা নাম দিয়েছে খবরের কাগজের লোকেরা। এদের না খেদে না আর কোনো কাজ নেই। এই মন্দার বাজারে লোকের মধ্যে একটা হুজুগ তুলে দিলেই কার্যসিদ্ধি। কেউ আর কর্মসংস্থান নিয়ে, বন্ধ কলকারখানা নিয়ে প্রশ্ন করবে না, এমনকি আতঙ্কে ঘরের বাইরে বের অব্দি হবে না। আর কি চাই? রিল্যাক্স সার্জেন্ট। মানসিক কাগজের লোকেরা সেন্সেশনালিজমের চক করে বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। তবে এই নিয়ে আপনার এলাকায় মানে এই উডসব্রিজ কাউন্টিতে 3 নম্বর খুন হলো, আর সেই একই পদ্ধতিতে, নেশা করিয়ে বা নেশা করা অবস্থায় পিছন থেকে অতর্কিত কুঠার জাতীয় কিছু দিয়ে আক্রমণ করে গরিব মানুষকে হত্যা। আর এই বিষয়ে আপনি তো প্রায় কিছুই করে উঠতে পারেননি। আপনি তো মানতেই চান না যে এটা সিরিয়াল কিলিং। মার্ভিন পেকলস একজন বর্ষিয়ান অফিসার, একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ছিলেন। কিন্তু পত্নীর অকাল মৃত্যুর পর থেকেই এই অলস মানুষটি একটি নির্ঝঞ্ঝাট পোস্টিংয়ের সুপারিশ করে আসছেন। চাকরির শেষ 3 বছর তাই অনেকটা তার আগের কর্মজীবনের সাফল্যের পুরস্কার হিসেবেই তাকে এই শান্তিপ্রিয় উডসব্রিজ বন্দরে পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তার দুর্ভাগ্য, অপরাধীরা তার পিছু পিছু এই উডসব্রিজ কাউন্টিতে উপস্থিত হয়েছে বর্তমানে। সার্জেন্ট আর্থার ব্লেক, বয়স 30-এর ঘরে। কর্মঠ এই তরুণ পুলিশকর্মীর একটাই সমস্যা, তার তিরিক্ষি মেজাজ। একাধিকবার এই স্বভাবের জন্য তিনি বিপদেও পড়েছেন। কিন্তু এই তরুণ পুলিশ অফিসারটিকে বড় স্নেহ করেন প্রৌঢ় পেকলস। স্যার, আমি এখনো বিশ্বাস করি না এটা সিরিয়াল কিলিং। আসলে আজ থেকে 30 বছর আগে এই কুখ্যাত জ্যাক দি রিপারের আগমন হওয়ার পরপরই যেন গোটা ইংল্যান্ডের সমস্ত সাংবাদিক ভাবতে শুরু করেছে যে প্রতিটি গলিতে একটি করে সিরিয়াল কিলার বাস করে। এটাই হলো ইয়েলো জার্নালিজম। যাক, এসব নিয়ে তর্ক তর্জমা পরে হবে। এবার তুমি বলো দেখি, এই 3টে খুনের মধ্যে ঠিক কি কি মিল খুঁজে পেলে? এটাই তো মুশকিল স্যার, কোনো প্যাটার্ন নেই। প্রথম ভিকটিম বেটি ট্রাক, বয়স 30, সম্ভবত পতিতা ছিলেন। বন্দর সংলগ্ন লেডি মেরির পতিতালয়ে ব্যবসা করতেন। ওই বেনের সরাইখানার পাশেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। এবার মন্দার বাজারে লোকের হাতে টাকা নেই, ব্যবসা বন্ধ, কার্যত বেটি তখন রাস্তায়। ভাড়া না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। একটি শেল্টারে যাওয়ার পথে পেছন থেকে আক্রমণ করে। ফেলিং অ্যাক্স ব্যবহার, শ্লীলতাহানির ছাপ নেই, লুটপাট কিচ্ছু হয়নি। খুন হয় 28শে জুন রাত 10টা নাগাদ। দ্বিতীয় ভিকটিম রোজার আলভারো, বয়স 50, পার মাতাল। মাঝে মাঝেই মদকে বন্দর সংলগ্ন রাস্তায় পড়ে থাকত। একই মডাস অপারেন্ডি, ফেলিং কুঠার, পেছন থেকে পিঠে 2বার আঘাত করা হয়েছে। খুন হয় 25শে অগস্ট রাত 12টা।
তৃতীয় ভিকটিম, সব থেকে সাম্প্রতিকতম ঘটনা, গত পরশু 27 সেপ্টেম্বর, গৃহহীন বেকার বেকওয়েল নিবাসী তরুণ পিটার গ্রুন, বয়স 30-এর মতো। বন্দরের কাছে ওই সরাইখানায় কর্মরত ছিল আগে, সম্প্রতিকালে কর্মহীন। আচ্ছা, এই ভিকটিমদের মধ্যে কি কোনো যোগাযোগ ছিল? বিষয়টা খতিয়ে দেখেছো? এটাই তো বলছি, কোনো যোগাযোগ নেই দূর দূরান্ত থেকে। এরা কেউ আসলে উডস ব্রিজের অধিবাসী অবধি নন, রোজগারের ধান্দায় এসেছিলেন। আর্থার বেকওয়েল নিবাসী আর বেটি কেন্ট নিবাসী রোজারও পাশের কাউন্টিতে থাকতেন। মদ খেয়ে ঝামেলা করায় পুলিশের তারাকে এখানে এসেছে। শুধু বাসস্থান নয়, এদের কর্মক্ষেত্রও একেবারে আলাদা। পিটার বন্দরে কুলির কাজ করত, পরে সরাইখানায় কাজ করত। বেটি পতিতা ছিল আর রোজার মাতাল একটি কুড়ে অলস লোক ছিল, বাপের পয়সা ধ্বংস করত। তার মানে মন্দার বাজারে বেটি এবং পিটারের আর্থিক অনটন থাকলেও সেটা রোজার মাতালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার মনে হয় এই ব্যাটা কমিউনিস্ট রাশিয়ার দ্বারা প্রভাবিত। গরিব মানুষ সুরক্ষিত নয় গজের কিছু একটা প্রমাণ করে রানীকে অপদস্থ করতে চাইছে। ওরে বাবারে আর্থার, তুমি তো দেখছি এবার রূপকথা বা ওই কোনো কোনান ডয়েল মশাইয়ের মতো ফিকশন লিখবে। এসব যদি তোমার সাংবাদিক বন্ধুরা টের পেয়ে যায় তাহলে তো সমূহ বিপদ। আমি একটা মিল খুঁজে পেয়েছি জানো আর্থার, হয়তো সেটা কাকতালীয় বিষয় হবে, তবে তোমার এই কমিউনিস্ট থিওরির থেকে এটা একটু ভালো বলেই আমার মনে হয়। কি স্যার? আচ্ছা, রোজারের বাড়িতে কে কে আছে? কেউ না, ওর মা মারা যান গত বছর। এমনিতেই ও বিপত্নিক বেশ কিছু বছর ধরে। তাও ভেবেছিলাম আর্থার একটা প্যাটার্ন আছে, কিন্তু একদম চোখের সামনে, তবুও আমরা দেখতে পাইনি। এই সবকটা মানুষের নিরুদ্দেশ হওয়া নিয়ে কমপক্ষে এই এলাকায় লোক বিশেষ মাথা ঘামাবে না। অর্থাৎ এমনভাবে খুনি ভিকটিম প্রোফাইলিং করেছে যে তাদের থাকা বা না থাকা নিয়ে এই এলাকায় কেউ পরোয়া করবে না। তার ওপর এরা একা। যাই হোক, তোমার সাসপেক্ট কজন? গোর্খোদক নেভিলকে আমার সন্দেহ হয়। লোকটাকে রাত বিরেতে এদিক সেদিক ঘুরতে দেখা যায়। খবর আছে সে বিভিন্ন ধরনের তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, উইচক্রাফট প্র্যাকটিস করে। এলাকায় সবাই ওকে এড়িয়ে চলে। লোকটা অদ্ভুত, চোখের তলায় যেন অন্ধকার কালিমা লিপ্ত, উস্কো খুস্কো চুল, অবিন্যস্ত পোশাক, সব মিলিয়ে এই নেভিলের গোটা ব্যক্তিত্বটাই কেমন একটা শিরশিরে। এলাকায় লোকটাকে এড়িয়ে চলে। নেহাত বাড়িতে কারো মৃত্যু না হলে কেউ কারো পথ মারায় না। কারোর সঙ্গে তার সদ্ভাব নেই, মোটের উপর একটা বিদঘুটে লোক। বুঝলাম। এমন একটা লোকের পক্ষে এমন একটা কাণ্ড ঘটানো যে অসম্ভব নয় সেটা স্বীকার করছি। তো সেই মক্কেলের সঙ্গে দেখা করো গিয়ে আর্থার, তেমন বুঝলে তাকে তুলে নিয়ে এসো। আবার দেখো, তাকেই একমাত্র টার্গেট করে বসো না। গার্সিয়া পর্কো আর তার স্ত্রী ইভাঙ্কা পর্কো আজ বেজায় খুশি। আজ তার ছোট ছেলে অলিভারের এনগেজমেন্ট হলো। পর্কো দম্পতি এই উডসব্রিজ এলাকার পুরনো বাসিন্দা। 50 এই দম্পতির 2 সন্তান। বড় ছেলে জুলিয়ান পর্কো বেশ শান্তশিষ্ট এবং মেধাবী ছিল, কিন্তু এই মন্দার বাজারে তার চাকরি হঠাৎ খোয়াতে হয়। একটা জাহাজ কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ক্লার্ক ছিল সে। পর্কো দম্পতির এমনিতে একটি খামার আছে, তাই দিয়ে দিব্যি চলে যায়। কিন্তু ছোট ছেলে অলিভার আবার একটু উড়নচণ্ডী গোছে। তেমন কোনো জীবিকাতেই সে টিকতে পারেনি। আর মন্দার বাজারে তার কর্মঠ দাদা জুলিয়ানকেই কর্মহীন হতে হলে তার মতো উড়নচণ্ডী ছেলের যে চাকরি জুটবে না সেটা বলাই বাহুল্য। বছরের শুরুর দিকে তাই বেশ খানিকটা অর্থাভাব দেখা দিল পরিবারে। কোনো উপায় না থাকায় অগত্যা বাধ্য হয়ে জুলিয়ানকেই ইস্ট লন্ডনে একটা চাকরি নিতে হয়। চাকরির শর্তটা ছিল ভয়ানক। একদিনও ছুটি নয়, 7 দিন কাজ করতে হবে, আর মাসের শেষের সপ্তাহান্তে 4 দিন ছুটি। জুলিয়ান কর্তব্যপরায়ণ ছেলে, তাই মুখ বুঝে সে চলে গেল লন্ডনে। তার সাধের উডসব্রিজ ছেড়ে যেতে একদমই ইচ্ছে ছিল না তার, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। এদিকে তার অবদানে ধীরে ধীরে পরিবারের অবস্থা ফিরতে থাকে। তবে এই অবস্থাতে ছোট ছেলে অলিভার যেন আরও উশৃঙ্খল জীবনযাপন করতে থাকে। তাকে নিয়ে দিবানিশি চিন্তায় উদ্বিগ্ন হয়ে থাকেন পর্কো দম্পতি। এমনিতেই ছোট ছেলের প্রতি একটা স্নেহ আছে, তারপর সে এখনো জীবনে স্থির হতে পারছে না। সব মিলিয়ে অলিভার তার বাবা মায়ের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকত। হালে আবার একটা কাণ্ড ঘটিয়েছে অলিভার। অবশ্য তার ভাষায় এটা নাকি তার মস্তিষ্ক থেকে বিকশিত একটি মাস্টার স্ট্রোক। এই মন্দার বাজারে দারুণ এক বিকল্প উপার্জনের রাস্তা। তাদের বাড়ির পিছনে ছোট একটা চালাঘর ছিল।
একটা নতুন আস্তাবল গোছের কিছু বানাবেন বলেই নির্মাণ করেছিলেন মিস্টার পর্ক। তবে একটা সংলগ্ন শৌচালয় নিয়ে সেটা বসবাসযোগ্য একটা ঘর বলাই যায়। এবার এই বর্ষায় গোরখদক নেভিলের সিমেট্রি সংলগ্ন বাড়ির খুব দুর্দশা হওয়াতে সে নাকি এই ঘরটা ভাড়া নেবে। মিসেস পর্ক প্রথম থেকেই এমন একটা লোককে ঘরে তুলতে আপত্তি করছিলেন, কিন্তু অলিভার বুঝিয়েছিল এই বাজারে এটা নাকি দারুণ একটা আইডিয়া। সপ্তাহে 6 শিলিং করে ভাড়া পাওয়া যাচ্ছে, আর এমনিতে নেভিল পাগলাটে হলেও মূলত নিজের মতোই থাকে। জুলিয়ান এ বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পায়নি, কারণ তার ফিরতে ফিরতে তো সেই 1 মাস। যাই হোক, মাস 3 আগে ফেরার পর সে জানতে পারে দুটো কথা। এক, এই অর্বাচীন নেভিল এখন তাদের ভাড়াটে, আর মিস্টার গ্রিলিংসের মেয়ে ইভার সঙ্গে তার ভাইয়ের বিয়ে। চুপচাপ স্বভাবের সদা হাস্যময় জুলিয়ান মুচকি হেসে ভাইকে অভিনন্দন জানিয়েছিল। আজ ভাইয়ের এনগেজমেন্ট উপলক্ষে জোর করে ছুটি নিয়েছে জুলিয়ান। সন্ধেবেলায় বাসে সে লন্ডন ফিরে যাবে, তাই আজ পর্ক পরিবারে একটা খুশির আমেজ। তবে এই পরিবেশে অনাহুত অতিথি সার্জেন্ট আর্থারকে দেখে বেশ খানিকটা বিচলিত হলেন গার্সিয়া পর্ক। চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার সার্জেন্ট, আজ আমাদের বাড়ির অনুষ্ঠানের দিন কি মনে করে? দুঃখিত মিস্টার পর্ক, আপনাদের বিশেষ দিনে বিরক্ত করার জন্য, কিন্তু আসলে এই সাম্প্রতিককালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে আমি তদন্ত করতে এসেছি, আর সেই কারণে আপনার ভাড়াটে মিস্টার নেভিলকে একটু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে তিনি তো নেই দেখছি। কোথায় থাকতে পারেন উনি কিছু জানেন? সে মক্কেল তো সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, কখন কোথায় যায় কে জানে, আমরা কিছু জানি না। ইতিমধ্যে ভিতর থেকে উঁকি দিল অলিভার। আজ নতুন স্যুট চড়িয়ে বেশ সেজেগুজে বসে আছে সে। তবে তার তীক্ষ্ণ শ্রবণ শক্তির মহিমায় সে সমস্ত কথাই শুনছিল। এগিয়ে এসে কাঁধ ঝাঁকিয়ে বলল, সার্জেন্ট, ওর কাজের জায়গা তো কবরখানা, ওখানেই থাকবে। একবার সিমেট্রি ঘুরে আসুন, ওখানে তোর পুরনো বাড়ি ছিল। যান যান, ওখান ঘুরে আসুন। বলেই আবার ঘরে ঢুকে গেল অলিভার। ছেলেটার দৈহিক ভাষাটা বড় উদ্ধত, দেখেই বিরক্ত লাগলো আর্থারের। তবে বর্তমানে এইসব নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। আর গৃহস্থ বাড়িতে অনুষ্ঠানের দিন পুলিশ দেখলে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আর কথা না বাড়িয়ে বাড়ির পিছন দিক থেকে আরেকবার নেভিলের ঘরটা দেখতে পা বাড়ালো। বাড়ির পিছনটা আর 5টা গ্রাম্য ফার্মের থেকে আলাদা কিছু নয়। আস্তাবল, একটা চিকেন কূপ, 2টো একচালা শস্য স্টোরেজ, আর এক কোনায় একটা ছোট টালির ঘর। এখানেই নিবাস নেভিলের। আর্থার বিরক্ত গলায় বলল, লোকটাকে খুঁজতে এবার সিমেট্রি যেতে হবে। ভেবেই হাঁটা দিচ্ছিলেন আর্থার, তখনই দেখলেন বাড়ির পিছন দিক থেকে বেরিয়ে এসেছেন মিস্টার জুলিয়ান পর্ক। খুব ভদ্র, নম্র, সম্রদর্শনী যুবক এসে আর্থারের সঙ্গে করমর্দন করে বলল, অফিসার, আমরা দুঃখিত। আসলে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান থাকার দরুন বাবা আর ভাই একটু রুক্ষ ব্যবহার করলেন। আপনি প্লিজ কিছু মনে করবেন না দয়া করে। তবে আপনার কি সত্যি মনে হয় নেভিল লোকটাই আসলে খুনি? না, মানে নিশ্চিত কিছু বলবো কি করে এত তাড়াতাড়ি। তবে লোকটার হাবভাব অনেকদিন ধরেই আমাদের র্যাডারে আছে। লোকটা রাত বিরেতে ঘুরে বেড়ায়, বিশেষত ওই বন্দর এলাকায়। তবে এখনো পর্যন্ত খুনগুলোর সঙ্গে এই নেভিলকে জুড়তে পারে এমন কোনো ক্লু তো পাইনি। তাই এখনো অবধি এটা নিছক সন্দেহ বা হাঞ্চ হিসেবেই দেখছি। কেন, আপনার কি ওকে সন্দেহ হয় নাকি? সার্জেন্ট, এই লোকটাকে আমাদের বাড়িতে ভাড়া দেওয়াতে আমার একদমই মত ছিল না। এটা আমার ভাইয়ের কাজ, আর আমার মা বাবাও পুত্র স্নেহে অন্ধ। আর অলিভার চিরকালই উল্টোপাল্টা খরচ করে, জুয়া খেলার নেশা আছে। আমি নিশ্চিত ওর বাজারে অনেক ধারও আছে। আমি একাধিকবার সেই ধার শোধ করেছি, কিন্তু ওই মন্দার বাজারে সেটা করাও তো বেশ কঠিন, তাই না? তাই ওই উটকো লোকটাকে জোগাড় করে রেখে দিয়েছে। দেখুন সার্জেন্ট, আমি ইস্ট লন্ডনে চাকরি করি। সকাল 9টা থেকে রাত 10টা অবধি দারুণ পরিশ্রম করতে হয়। মাসের শেষে এই 3 দিনের জন্য বাড়ি আসি অনেক কষ্টে। এবার তার উপরে যদি এমন একটা উটকো লোক ঘাড়ে নিঃশ্বাস ফেলে সব সময়, তাহলে তো সেটা বেশ চিন্তার বিষয়, না অফিসার? আপনি বুঝতে পারছেন, আমার মা বাবার সুরক্ষা নিয়েও তো একটা চিন্তা হতে পারে। এটা এটা আই গেস আপনি বুঝতে পারছেন। দেখুন, এখনো চিন্তার কোনো কারণ নেই। আপাতত আমরা যা কিছু করছি স্রেফ সন্দেহের ভিত্তিতে। এমন হতেই পারে যে আপনাদের এই পাগলাটে নেভিল নির্দোষ, আর এই কিলার যে প্যাটার্ন ফলো করছে তাতে তো ভব ঘুরে ভিকিরি কোচের লোকদেরকে নিজেরই নিশানা বানাচ্ছে। এলাকায় বসবাস করি কোনো গৃহস্থকে তো সে টার্গেট করছে না।
কাজেই আমার মতে এখনই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা তদন্ত তো করছি, এবার রাতে আমাদের লোক রাস্তায় থাকবে। আগামীতে এত সহজে সে খুন করতে তো বেরোতে পারবে না। তার উপর আপনার ভাই তো আছেই আপনার মা বাবার সঙ্গে। আসলে কি সার্জেন্ট, আমি মিথ্যে বলবো না, আমি না অলিভারকে ঠিক বিশ্বাস করি না। ও বড় উচ্ছৃঙ্খল। কখন যে সে ঘরে থাকবে, কখন সরাইখানায় থাকবে, সেটা বলা যায় না। যাক, আপনি বা কি করবেন দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব এই কুখ্যাত অ্যাক্স রিপারকে ধরে উডস ব্রিজের জনগণকে চিন্তামুক্ত করুন, আর কি। উডস ব্রিজের এই কবরখানাটা প্রায় 200 বছরের বেশি পুরনো। এমনিতেই এই গ্রাম্য এলাকায় রক্ষণাবেক্ষণ খুব একটা ভালো হয় না। তার উপর বিগত 2 বছর মন্দার প্রভাবে লোকের হাতে পয়সা কমেছে, তাই স্বাভাবিক নিয়মেই এই সিমেট্রির জরাজীর্ণ দশা আরও করুণ হয়েছে এই কদিনে। স্তূপীকৃত পাতা, গাছের ডাল, জায়গায় জায়গায় চাপচাপ কাদা, জমা জল আর আগাছার কবলে পড়ে জায়গাটা বেশ ভুতুড়ে একটা রূপ নিয়েছিল। ভাঙা গেটটি অতিক্রম করে আসতেই কেমন একটা গা ছমছম করে উঠল আর্থারের। এমনিতে বেশ নিরিবিলি গোটা এলাকাটা। গোরস্থানের একটা অংশে এখনও কবর দেওয়া হয়, সেই জায়গাটা তুলনামূলক পরিষ্কার। কিন্তু আরেকটা কোণায় যেখানে পুরনো গোরস্থান ছিল, সেটিরও এখন আরও ভগ্নদশা। আগাছা আর ঘাসে ভরে গেছে। আর এক কোণায় নেভিলের সেই ভাঙা বাসস্থান। আর্থার নিঃশব্দে ঢুকে এলো সেই ঘরের ভেতর। দরজার যা অবস্থা, সেটা এক অর্থে খোলা বা বন্ধ থাকা সমান। নেভিলকে দেখতে পেয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢুকল, আর ঢুকতেই নাকে এলো একটা কটু গন্ধ। ঘরের ভিতর অন্ধকার, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আর্থার টর্চটা জ্বালালো, আর সঙ্গে সঙ্গেই ঘরের প্রগাঢ় অন্ধকারের বুক চিরে বিদ্যুৎ আলোতে সে দেখল ঘরটাকে। একাধিক মাটি কোপানোর যন্ত্র, শাবল, খুরপি, গাইতি আর 3টে কুরুল। বেশ লম্বাটে ধরনের ফেলিং এক্স। এছাড়াও কিছু অদ্ভুত দর্শনীয় আসবাবে ঠাসা ঘরটা। বেশ কিছু মৃত পশুর চামড়া, কয়েকটা কাঁচের জারে ফরমেলিন দিয়ে সংরক্ষিত কয়েকটা অদ্ভুত দর্শন মাংসপিণ্ড, কিছু বিশ্রী মুখোশ আর কিছু গাছের শেকড়। একটু ঝুঁকে পড়ে জিনিসগুলোকে দেখতে লাগলো আর্থার। একটা পুরনো বই খোলা আছে ভাঙা টেবিলটার উপরে, হলদেটে পাতা। ঠিক কোন ভাষায় লেখা সেটা আর্থার ধরতে পারছে না। হিব্রু হতে পারে। বইটাতে অদ্ভুত অদ্ভুত সব ছবি আঁকা আছে। একটা টেবিলে একটা লকেট দেখতে পেল সে, ইংরেজি অক্ষর এন খোদাই করা। একটা রূপোর লকেট সম্ভবত। তবে এই ঘরে একটা বোটকা গন্ধ রয়েছে। দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো আর্থারের। তবু সন্তর্পণে চারিদিকটা জরিপ করতে লাগলো সে। এমন সময় ঠিক তার ঘাড়ের পেছনে একটা ধাতব স্পর্শ অনুভব করলো আর্থার। একটা ভারী অস্ত্র ঠেকিয়েছে কেউ তার কাঁধে। বন্দুক নয়, সম্ভবত কুঠার জাতীয় কিছু একটা। চিন্তাটা মাথায় আসতেই সিঁড়ি দ্বারা বেয়ে ভয়ের একটা হিমেল স্রোত যেন তরতরিয়ে নেমে গেল। দুহাত মাথার উপর উঁচু করে দাঁড়ালেন আর্থার। কেরে তুই হামজাদা, রোজ এসে আমার জিনিস ঘাঁটিস, আজ হাতে নাতে ধরেছি। আমার কাছে তো চুরি করার কিছু নেই, তবে কি নিতে আসিস এখানে? আমি সার্জেন্ট আর্থার ব্লেক, পুলিশের লোক, কোনো চোর ডাকাত নই। কথাটা শুনে লোকটা তার হাতের উদ্ধত অস্ত্রটা কিছুটা শিথিল করতেই উল্টো দিকে ঘুরে যায় আর্থার। একটা শীর্ণকায় ঢ্যাঙা চেহারার লোকই নেভিল। চোখ দুটো যেন কুঠরির মধ্যে ঢুকে গেছে। বয়সের প্রভাবে বা কুপুষ্টির জন্য তার লম্বা শরীরটা অনেকটা ধনুকের মতো বেঁকে গেছে। মুখে গালে অজস্র বলিরেখা, মাথায় পাতলা চুল আর একটা চকচকে টাক ঢেকে রেখেছে একটা কাউবয় হ্যাট। বড় টিকলো নাকটা যেন গোটা মুখশ্রীর সঙ্গে ভারী বেমানান। পরনে স্যাসপেন্ডাল লাগানো জরা জীর্ণ শার্ট আর প্যান্ট, আর একটা বেঢপ ছেঁড়া তাপ্পি মারা কোট। নেভিল বিস্মিত গলায় বলল, পুলিশ? পুলিশ কেন এখানে? কি চাই এখানে? না বলে ভিতরে ঢুকেছেন কেন? মিস্টার নেভিল, আপনাকেই খুঁজতে এসেছিলাম। আপনার খোঁজে আমি মিস্টার পার্কর ওখানে গিয়েছিলাম। ওখান থেকে মিস্টার অলিভার বললেন আপনাকে এখানে পাওয়া যাবে। ইতিমধ্যেই ল্যাজ নাড়তে নাড়তে একটু উৎকট দর্শন মিশমিশে একটা কালো বিড়াল ঢুকল ঘরের ভেতর। তাকে দেখেই যেন একটা অস্বাভাবিক হাসি খেলে গেল নেভিলের ঠোঁটে।
একবার হিলহিলে দৃষ্টিতে আর্থারকে মেপে এসে ঝুঁকে পড়ে কোলে তুলে নিল প্রাণীটাকে। বিড়ালটাকে দেখতে এতটাই কুৎসিত যে কেমন একটা গা শিরশিরে অনুভূতি হয় দেখলে। নেভিলের কোলে উঠেই অদ্ভুত সুরে গোঁ করতে লাগলো বিড়ালটা। নেভিলও যেন মুহূর্তে সব ভুলে প্রাণীটার মাথায় হাত বোলাতে লাগলো। অলিভার, ওই ছোকরা 1 নম্বরের জুয়াচোর। তবে আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি ভাবছিলাম পুলিশের কাছে যাব। কি বিষয়? কেউ আজকাল আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র ঘাঁটছে, ধরতে পারছি না আমি। এই দেখুন না, আমার একটা ফেলিং অ্যাক্স গায়েব কতদিন ধরে। কি বললেন? ফেলিং অ্যাক্স? হ্যাঁ, ওই যে রাখা আছে কুঠারগুলো, ওই রকমের। আমরা নিশ্চয়ই দেখব বিষয়টা, কিন্তু তার আগে বলুন তো, আপনি এই রাতবিরেতে ওই ফাঁকা বন্দর সংলগ্ন এলাকায় কি করেন? আমার কাছে খবর আছে আপনি ওইসব এলাকায় প্রায় রাতে ঘুরঘুর করেন। কেন জানতে পারি? না, পারেন না, কারণ আমি বললেও আপনি বুঝবেন না। আমি কিছু নির্দিষ্ট ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করি, আর সেই সব প্রক্রিয়া করতে গেলে অনেক সময় আমাকে রাতে বেরোতে হয়। আর আমি কোথায় বেরোবো সেটা নিয়ে পুলিশকে কৈফিয়ত দেবো কেন? কারণ বাইরে একজন খুনি ঘুরে বেড়াচ্ছে, যে নির্দোষ মানুষকে নৃশংসভাবে হত্যা করছে। তাতে আমার কি? আপনার কাজ খুনিকে ধরা, ধরুন ক্ষমতা থাকলে। আর কে নির্দোষ? সব মানুষ গলা অবধি পাপে ডুবে আছে। যারা মরছে তারা কি নিজেই বাঁচতে চেয়েছিল অফিসার? খেতে পেতে ওরা? মাথায় ছাদ ছিল? মেয়েটা নিজেকে রোজ বেচতে ভালো লাগতো? ভালো হয়েছে ওরা মরেছে। না খেতে পেয়ে মরার থেকে এটাই ভালো। শান্তি পেয়েছিল। কে বল, নরিস? আর্থার বুঝতে পারল এই শেষের প্রশ্নটি ওই বেড়ালটির উদ্দেশ্যে। ওর নাম নরিস। বেড়ালটাও অদ্ভুত সুরে গড়গড় করে শব্দ করতে লাগলো। তাই তুমি মেরে দিলে তাদের, যাতে ওরা না খেয়ে না মরে। এই তুমি পুলিশ, শেষে আমি খুনি? মানে আমি সেই কুখ্যাত দি অ্যাক্স রিপার অফ উডসব্রিজ? আসার কিছু হয়নি মিস্টার নেভেল। আমার সন্দেহ তোমার মাথা ঠিক নেই। তবে তোমার বিরুদ্ধে একাধিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স জড়ো হচ্ছে। বেশি চালাকি করতে যেও না। সার্জেন্ট, এবার আপনি যেতে পারেন। নরিস আপনার উপস্থিতি বরদাস্ত করতে পারছে না। ও রেগে যাচ্ছে, আর ওর রাগ খুব সাংঘাতিক। কালো বিড়ালের অভিশাপ কি মারাত্মক আপনার ধারণা নেই। আর শুনুন, যেদিন প্রমাণ আর ওয়ারেন্ট নিয়ে আমাকে গ্রেপ্তার করার মুরদ হবে সেদিন আসবেন। সেদিন আপনার বক্তৃতা শুনবো না হয়, তবে ততদিন লাশ গুনতে গুনতে আপনাকে সাসপেন্ড না করে দিলেই হলো। দাঁতে দাঁত চেপে সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন রাগত সার্জেন্ট আর্থার ব্লেক। তিন দিন পর ক্রিসমাস। মন্দার বাজারে যদিও এবার ক্রিসমাসের জাঁকজমক অনেকটাই কম, তবু তাদের দৈনন্দিন জীবনের টানাপোড়েন নিয়ে ক্লান্ত মানুষ এই উৎসবের মধ্যে একটু হলেও খুশি খোঁজার চেষ্টা করছিল। উডসব্রিজও এর ব্যতিক্রম নয়। এই কদিন অবশ্য আবহাওয়াটা একটু ভালো ছিল। লন্ডনের স্যাঁতস্যাঁতে আবহাওয়াও যেন এই ছুটির মরশুমে কিছুটা ছুটি কাটাতে গেছিল। জমিয়ে ঠান্ডা পড়েছিল বটে, তবে নিয়মিত সূর্যের মুখ দেখা যাচ্ছিল স্বমহিমায়। তাই এই এলাকার বাড়িগুলোতে দেখা যাচ্ছিল রঙিন আলো, ভেসে আসছিল কুকি আর টার্কির সুগন্ধ। যদিও পর্ক পরিবারের পরিবেশটা আজ বেশ কিছুটা থমথমে ছিল। গার্সিয়া বললেন, দেখো ইভাঙ্কা, তোমার অনবরত প্রশ্রয়ের ফলেই কিন্তু আজকে অলিভার এতটা রসাতলে যেতে পেরেছে। হো, তাই বুঝি? এখন সব দোষ তো আমার, তাই না? তোমার তো কোনো দায় নেই। আর একজন জোয়ান ছেলের এই বয়সে হাত খরচের জন্য যে টাকা প্রয়োজন, সেই টাকাটা নিজের বাবার কাছ থেকে চাওয়াটা কি অন্যায়? ইভাঙ্কা, চোখ খোলো। তোমার ছেলে নিয়মিত জুয়া খেলে, পতিতালয়ে যায়, একটা উটকো ভাড়াটাকে জুটিয়ে একটা পয়সা অবধি দেয় না সংসারে। আর আজ তো সীমা ছাড়িয়ে গেল সবকিছু। বলে কি না, ওকে যদি আমি এই বাড়ির মালিকানা লিখে না দিই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। কি আস্পর্ধা ভাবো। সেসবের দায় এখন আমার না? চিরকাল তোমার এই পক্ষপাতিত্বের জন্যই এই অবস্থা। তুমি তো তোমার জুলিয়ানকে নিয়ে মেতে আছো, যেন সেই একমাত্র তোমার সন্তান। অলিভার তো পরে পাওয়া 14 আনা না? এখন নিশ্চয়ই শুরু করবে তোমার বড় ছেলের প্রশংসা। ছি 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 ইভাঙ্কা,
পুত্র স্নেহে অন্ধ মা তো তুমি ছিলেই, তার উপর তুমি এতটা বেঈমান। জুলিয়ানের মা আনার বিয়োগের পর প্রথম দিন থেকেই তুমি ওকে সৎ ছেলের নজরে দেখেছ। তা সৎ ছেলেকে কিসের নজরে দেখবো শুনি? অত আদিক্ষেত আমি দেখাতে পারি না। আর জুলিয়ান তো চিরকাল অলিভারকে হিংসে করে এসেছে, আর আজ সে একটা চাকরি করছে বলে তাকে মাথায় নিয়ে ধেই ধেই করে নাচতে আমি পারবো না। 1 নম্বরের ইন্ট্রোভার্ট স্বভাবের জুলিয়ান, তাই তাকে কেউ পাত্তা দেয় না। এই জন্যই তো এত হিংসে আমার হাসি খুশি অলিভারকে নিয়ে। বিশ্বাস না হয় মিস্টার গ্রিলিংসের মেয়ে ইভাকে জিজ্ঞাসা করো। ভাইয়ের ভালো মোটে সহ্য করতে পারে না সে, তাই তো আজ এসেছিল তোমার কান ভরতে। বেশ হয়েছে সে বিদায় হয়েছে আজ, না হলে বড়দিনটাই মাটি হয়ে যেত। কি অপরাধ করলো জুলিয়ান? মুখে রক্ত তুলে কাজ করে সে উপার্জন করে, তারপরে সে জানালো 2 দিন পর যে ভাইয়ের বিয়ে, সে এখন পতিতালয়ে গিয়ে মোচ্ছব করছে। সেটা সে আমাদের জানিয়েছে, আর তারপর তুমি আর তোমার ছোট ছেলে মিলে অপমান করে তাকে তাড়ালে এই উৎসবের দিনে। জানলার দিকে মুখ করে কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন মিসেস পর্ক, কিন্তু হঠাৎ কিছু একটা দেখে যেন বিস্মিত হয়ে মুখে আঙুল দিয়ে থামতে নির্দেশ করলেন তার স্বামীকে। আর ঠিক তার পর মুহূর্তেই হঠাৎ যেন ফ্যাকাশে হয়ে গেল ঝগড়ুটে মহিলার রাগত মুখটা। হাতের ইশারায় বাড়ির পিছন দিকে কাঁপা কাঁপা হাতে নির্দেশ করলেন ভদ্রমহিলা। এগিয়ে এসে জানলায় মুখ বাড়ালেন মিস্টার পর্ক। সন্ধ্যা হয়েছে, বাড়ির পিছনের গ্যাসবাতির দুর্বল আলোতে আরও রহস্যাবৃত লাগছে সন্ধ্যার কুয়াশাচ্ছন্ন জায়গাটা। তবে এর মধ্যেই যেটা আবছা দেখা গেল, সেটা দেখেই সিঁড়িদাঁড়া বেয়ে যেন একটা হিমেল স্রোত নেমে গেল পর্ক দম্পতির। নেভিলের ঘরের সামনে একটা লম্বাটে অবয়ব। আকার দেখে আন্দাজ করা যায় সেটা সম্ভবত নেভিল নিজেই। একটা ভারী কিছু সে যেন টেনে বস্তার মতো হিঁচড়ে নিয়ে আসছে। সেটা কি ঠিক বোঝা যাচ্ছে না, বস্তা জাতীয় কিছু একটা। তবে তার থেকেও যেটা বেশি আতঙ্ক উদ্রেককারী সেটা হলো নেভিলের হাতে একটা উদ্ধত অস্ত্র, একটা ফেলিং কুঠার। অলিভার কোথায়? ওকে এক্ষুনি ডাকতে হবে। সে তো সন্ধ্যা থেকে ওই জুয়ার থেকেই থাকবে। একদম চুপ করো ইভাঙ্কা, আমার বন্দুকটা নিয়ে এসো। আমার মনে হচ্ছে নেভিল নিজেই সেই কুখ্যাত খুনি। এবার সে আমাদের বাড়িতে হামলা করেছে। বারবার বারণ করেছিলাম অলিভারকে যে কোন লোভের বশে সেদিন বাধা দিতে পারিনি সেটাই ভাবছি। এখন তার ফল ভোগ করতে হবে। ঠোঁটে আঙুল দিয়ে তার স্ত্রীকে একদম চুপ থাকতে নির্দেশ দিলেন মিস্টার পর্ক। তারপর সন্তর্পণে গিয়ে ঘরের ভেতরের আলোটা নিভিয়ে দিলেন। এদিকে অবয়বটি ঘষতে ঘষতে এসে দরজায় দাঁড়িয়ে প্রথমে দরজার বাইরে ঝুলন্ত পিতলের ঘণ্টাটিকে একাধিকবার বাজালো। ভিতরে পর্ক দম্পতি একার্থে নিঃশ্বাস বন্ধ করে চুপ করে বসে রইলেন। ঘরের ভিতরের আলো আগেই নিভিয়ে দিয়েছিলেন তারা। দড়ি টানা ঘণ্টায় কোনো সাড়া না পেয়ে এবার 3-4 বার দরজা ধাক্কার আওয়াজ ভেসে আসে বাইরে থেকে। তারপর লোকটা বন্ধ কাচের জানলায় মুখ লাগিয়ে ভিতরে দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু পর্দা থাকায় আর একদম আলো না থাকার দরুন ভিতরে কিছুই দেখতে পাওয়া যায় না। নরম মাটিতে ভারী বুটের শব্দ এবার বাড়ির সামনের দিক থেকে পিছন দিকে মিলিয়ে যেতে শুনতে পান পর্ক। তারপর কিছু মুহূর্তের অবিচ্ছিন্ন নীরবতা। ইভাঙ্কা চাপা গলায় বললেন, লোকটা কি চলে গেল? বলতে পারা যায় না, তবে ওর হাতে অস্ত্র আছে ইভা। আমাদের পুলিশে খবর দিতে হবে অবিলম্বে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই পাগলকে বিদায় করতে হবে বাড়ি থেকে। ভয়ার্ত কথোপকথনের ফাঁকে বয়স্ক পর্ক দম্পতি আসলে একটা ছোট্ট করে ক্যাঁচ শব্দ একদম শুনতে পাননি, যে শব্দের উৎস ছিল বাড়ির ঠিক পিছনে রান্নাঘরের অপর প্রান্তে অবস্থিত একটা দরজার। এই দরজার সাহায্যে বাড়ির ভেতরে অবাধে প্রবেশ করা যায়। সেই দরজা দিয়ে একটা ছায়ামূর্তি একেবারে নিঃশব্দে এবার ঢুকে এসেছে পর্ক দম্পতির ডাইনিং হলে। কালো অন্ধকার গায়ে মেখে ঠিক এক নরকের শাপদের মতো এবার সে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে মিসেস পর্ক ঠিক পিছনে। আর সেই অন্ধকারেও তার হাতে চকচক করছে একটা ফেলিং অ্যাক্স। মিসেস পর্ক যখন অনুভব করছিলেন তার ঠিক পিছনে একটা গরম শ্বাসের উৎস, তখন আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তার আগেই পিঠে বিঁধে গেছিল একটা ধারালো কুঠারের উদ্ধত ফলা। আমি কি মিস্টার জুলিয়ান পর্কর সঙ্গে কথা বলছি?
জুলিয়ান পর্কো বলছি। মিস্টার জুলিয়ান পর্কো, আপনি বর্তমানে কোথায় আছেন? আমার কর্মক্ষেত্রে, ইস্ট লন্ডনে। ইনফ্যাক্ট আপনি তো সেখানেই ফোন করেছেন। আপনি কে বলছেন একটু বলবেন প্লিজ? মিস্টার পর্কো, আমি উডসব্রিজ পুলিশ স্টেশন থেকে বলছি, সার্জেন্ট আর্থার ব্ল্যাক। আমাদের একটা সংক্ষিপ্ত পরিচয়ও হয়েছিল, যদি আপনার মনে থেকে থাকে। হ্যাঁ, মনে আছে। কি ব্যাপার অফিসার? দুর্ভাগ্যবশত আপনাকে অতি সত্বর উডসব্রিজ ফিরে আসতে হবে। আপনার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি কি হয়েছে? কি হয়েছে সার্জেন্ট? আমাকে প্লিজ বলুন, প্লিজ, দোহাই, চুপ করে থাকবেন না। আপনাদের বাড়িতে উডসব্রিজের কুখ্যাত সিরিয়াল কিলার দি এক্স রিপার আক্রমণ করেছিলেন। আমার আমার বাবা, মা, ভাই কেউ বেঁচে নেই মিস্টার পর্কো। 3 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটি ফেলিং অ্যাক্স দিয়ে। আপনি অতি সত্বর চলে আসুন উডসব্রিজে। সালের বড়দিন উদযাপন এমনিতেই মন্দার বাজারে অন্য বছরের তুলনায় বেশ ফিকে ছিল, কিন্তু উডসব্রিজে যেন অবস্থাটা আরও ভয়ানক ছিল এবারে। পর্কো পরিবারে ঘটে যাওয়া এই ভয়ানক হত্যাকাণ্ড যেন রাতারাতি একটা আতঙ্কের চাদরে মুড়ে ফেলেছিল গোটা এলাকাটিকে। বাতাসে ভেসে বেড়াচ্ছিল ভয়ের কুয়াশা। প্রত্যেকটা রাস্তার মোড়ে প্রতিটি মানুষের চোখে ছিল কিছু ভয়ার্ত জিজ্ঞাসা। বড়দিনের আনন্দকে অনায়াসে ম্লান করে অশরীরী আতঙ্ক যেন হেঁটে বেড়াচ্ছিল গোটা উডসব্রিজ জুড়ে। গোটা এলাকা জুড়ে শোনা যাচ্ছিল কেবল গুজগুজ ফিসফিস আর বিভিন্ন চক্রান্তের মন গড়া গল্প। তবে এবার বিষয়টাকে মোটেই হালকা করে নেয়নি লন্ডনের খবরের কাগজগুলো। ফলাও করে তারা লিখেছে, জ্যাক দি রিপারের এই বর্তমান উত্তরসূরি ইংল্যান্ডের নতুন ত্রাস, দি এক্স রিপার অফ উডসব্রিজকে নিয়ে। আর এই সকল প্রচারের দরুন হঠাৎ করেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই শান্তশিষ্ট উডসব্রিজ কাউন্টি। অকারণ প্রচারের আলো মোটেই পছন্দ করেন না ইংরেজ পুলিশের বর্ষিয়ান অফিসার ইন্সপেক্টর মার্ভিন পেকলস। মার্ভিন মনে মনে ভাবলেন, অবসরের আগে লন্ডনের ক্রিমিনাল বেষ্টিত পরিবেশ থেকে দূরে নির্বিঘ্নে 3টে বছর কাটাতে চেয়েছিলাম। হুস, কিন্তু সেই ভাগ্য কোথায়? এতদিন ভবঘুরে গোছের লোক মরছিল, আর এখন তো গৃহস্থের বাড়িতে লোক ঢুকিয়ে সপরিবারে খুন করা হয়েছে। না, এবার আমাকে খেলায় নামতেই হবে। এতদিন ধরে এই গৃহহীন লোকেদের মেরে হঠাৎ করে এবার গৃহস্থদের উপর নজর পড়লো কেন এই কিলার বাবাজির? এটাই কিন্তু বড় ভাবাচ্ছে আর্থার। স্যার, এটার উত্তর পাওয়া গেছে স্যার। আমরা ওই গোরখোদক নেভিলের ঘরে খানা তল্লাশি করে একটা ডায়েরি পেয়েছি। তাতে এক বিরল ব্ল্যাক ম্যাজিকের উল্লেখ রয়েছে। সেখানে যথাক্রমে একটি পুরুষ, একটি মহিলা, একটি যুবক, একটি পরিবার অর্থাৎ পিতা, মাতা, পুত্র এবং একটি বিড়ালের উল্লেখ আছে। এদের সকলের আত্মাকে মুক্তি দিলে নাকি কিসব বিরল প্রক্রিয়ার মানুষ এক অর্থে ত্রিকালদর্শী হতে পারে। এক মিনিট, এর মধ্যে আবার বেড়াল এলো কোত্থেকে? নেভিলের পোষ্য একটি কুৎসিত কালো বেড়াল ছিল, নাম নরিস। ওর গোরস্থানের আস্থানাতেই থাকতো ওরা। আমরা সেখানে খুঁজতে গিয়ে দেখেছি যে কেউ প্রাণীটির মাথা ফাটিয়ে মেরে ফেলেছে। পাশবিক ব্যাপার স্যার। তবে তুমি এতটা কি করে নিশ্চিত হচ্ছ যে ওই নেভিলই প্রকৃত হত্যাকারী? স্যার, আমরা নেভিলের রক্তাক্ত কোট আর বুট আবিষ্কার করেছি পর্কোদের বাড়ির পেছনে। ডাক্তার গোল্ডিমোর রক্তের স্যাম্পল ম্যাচ করেছেন, ওটা পর্কোদের রক্তের সঙ্গে ম্যাচ করেছে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের এই মক্কেল অর্থাৎ এই নেভিল গেল কোথায়? নিদেন পক্ষে তাকে ধরতে পারলেও তো কিছুটা সম্মান রক্ষা হতো। না হলে তো লন্ডন টাইমস আমাদের রীতিমতো বস্ত্রহরণ করে ফেলছে সার্জেন্ট। কেন আগে থাকতে সন্দেহ হওয়ার পরেও গ্রেফতার করলাম না এই নেভিলকে? অবশ্য বাস্তবে তাতে লাভ হতো না। প্রমাণের অভাবে ছাড়তেই হতো নেভিলকে। আর এখন যখন প্রমাণ পাওয়া গেছে, গোটা উডসব্রিজ চষে ফেলেও নেভিলের টিকিটাও পাওয়া যাচ্ছে না। যাকে আপনারা লেগে থাকুন, আজ নয় কাল তো তাকে পাওয়া যাবেই। এদিকে মিস্টার পর্কো কেমন আছেন? উনি কি এখানেই? হ্যাঁ স্যার, স্বাভাবিক নিয়মেই প্রচণ্ড ভেঙে পড়েছেন জুলিয়ান পর্কো। কয়েক ঘন্টার ব্যবধানে তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। তো উনি মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকবেন। উনি সম্ভবত আর লন্ডন ফিরে যাবেন না, কিছুদিন এখানেই থাকবেন। বুঝলাম। ওকে বিকেলে একবার ডাকো, আর গোটা কাউন্টি জুড়ে তৎপরতা বাড়িয়ে দাও। সকলের বড়দিনের ছুটি বাতিল করো, অবিলম্বে রিপোর্ট করতে বলো। আমি চাই গোটা কাউন্টি জুড়ে নজরদারি চলুক। তোমার 2 সহকারী রস আর মার্ককেও ডেকে নাও। আমাদের এবার সজাগ থাকতে হবে। আর একটাও খুন হলে পরে কিন্তু এই মন্দার বাজারে চাকরি খোয়াতে হবে বলে দিলাম। না স্যার, রস আর মার্ক ফিরে এসেছে।
আসলে এই কদিন লাইনের কাজের জন্য লন্ডনের ট্রেনগুলো বড় গন্ডগোল করছে, তো তাই ওদের ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল। আর ডক্টর গোল্ডিমোর কি বললেন? আপনি তো চেনেন ওকে স্যার, 1 নম্বরের কুঁড়ে লোক। ওর তো 48 ঘন্টায় দিন পুরো হয়। যাই হোক, ওর রিপোর্ট অনুযায়ী রাত্রি 11টা থেকে 12টার মধ্যে খুন হয়েছিল। রাগের মটিভ সিমটম দেখে যা আন্দাজ করা যাচ্ছে আর কি। প্রথমে পেছন থেকে আক্রমণ করা হয় মিস্টার গার্সিয়া পর্কোকে, ফেলিং অ্যাক্স দিয়ে আঘাত, তাতে ক্রেনিয়াম ফ্র্যাকচার হয়। উপুর হয়ে পড়ার পর পিঠে আরও 2বার আঘাত করা হয় কুঠার দিয়ে। এদিকে একইভাবে আক্রান্ত হন মিসেস পর্কো, কিন্তু তার বেলা তার শরীরে খান 10 আঘাতের চিহ্ন আছে। স্ট্রেঞ্জ, মহিলাকে মারতে এত শক্তি প্রয়োগ, অদ্ভুত। আচ্ছা, কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্ট ছিল কি? আর অলিভার? না না স্যার, কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্টের এভিডেন্স নেই। হয়তো মহিলা চিৎকার করেছিলেন, তাই টেনশনে এতগুলো আঘাত করেছে এখনই। আর অলিভারের কেসটা সহজ, পূর্ণ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিল সে, ইজি টার্গেট, হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অনায়াসে কুঠার দিয়ে কুপিয়েছে খুনি। পিঠে খান 10 আঘাত আছে, ব্ল্যান ফ্রোস্ট ট্রমাতে স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছে, তবে মাথা অক্ষত। বাপরে, একেবারে শিরদাঁড়া ভেঙে দিল। দুদিন পর বিকেলে মার্ভিন পেকেলস নিজেই গেলেন জুলিয়ানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে। পুলিশি ঝামেলা কাটিয়ে অবশেষে গতকাল নিজের পরিবারের 3 সদস্যকে কবর দিতে পেরেছেন জুলিয়ান। স্বাভাবিক কারণেই তার চোখে মুখে ক্লান্তি আর একটা থমথমে দুঃখ খেলে বেড়াচ্ছে। চোখের তলায় কালি পড়েছে, বোঝাই যাচ্ছে ওর রাতে ঘুম হচ্ছে না। এমনিতেই আগের দিন যখন জুলিয়ানকে আর্থার দেখেছিলেন তখন তার চেহারাটা বেশ কেতাদুরস্ত মনে হলেও আজ যেন কেউ তাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। তবে আজ বাড়িতে উপস্থিত ছিলেন আরও 2 জন, মিস্টার গ্রিলিংস আর তার মেয়ে ইভা। ইভা একটা কালো গাউনের মাথায় একটা কালো টুপি পরে বিষণ্ণ মুখে বসে আছে। তার হবু স্বামীর অকাল প্রয়াণে তরুণী যে গভীর শোকাহত সেটা স্পষ্ট। দেখুন ইন্সপেক্টর, আমরা উডসব্রিজ কাউন্টির অধিবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট বিরক্ত। একজন পাগলাটে খুনি পরপর 6টা খুন করলো, আর আপনারা এখনো কাউকেই ধরতে পারলেন না। আর এখন যখন খুনিকে শনাক্ত করা গেছে, তারপরেও আপনারা তাকে ধরতে ব্যর্থ। আর এদিকে আতঙ্কে আমাদের রাতের ঘুম উড়ে গেছে। কেউ সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতে চাইছে না। রাতে কেউ দরজায় কড়া নাড়লে ভয় সিটিয়ে যাচ্ছি আমরা। পুলিশের এই সার্বিক ব্যর্থতার দায় কিন্তু আপনার উপরেই বর্তায়। মিস্টার গ্রিলিংস, আমরা দুঃখিত। সত্যি এই ব্যর্থতার দায় আমাদেরই। তবে আমি কথা দিচ্ছি, এই রহস্যের কিনারা আমি করবই। অপরাধীকে আমি ঠিক ধরবই। আমি নিজে এখন এই তদন্তের দায়িত্বে আছি, আর সেই জন্যই আমি মিস্টার জুলিয়ান পর্কোর সঙ্গে দেখা করতে এসেছি। জুলিয়ান কি করবে? আপনি তো জানেন খুনিকে, তাকে গিয়ে ধরে আনুন আগে। তারপর দরকার হলে জুলিয়ান গিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আসবে। একজন শোকাহত মানুষকে অহেতুক প্রশ্ন করে আপনি এইভাবে বিরক্ত করতে পারেন না। আঙ্কেল গ্রিলিংস, ইভা, আপনারা দয়া করে শান্ত হন। দেখুন, অফিসার নিজের দায়িত্ব পালন করছেন তো, আর তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য। আপনি বলুন অফিসার। আমি দুঃখিত মিস্টার জুলিয়ান পর্কো, আবার নিরুপায়ও বটে। আপনাকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আচ্ছা, গত 22শে ডিসেম্বর অর্থাৎ ঘটনার দিন আপনি শেষবার নেভিলকে কখন দেখেন? আমি বেরোনোর ঠিক আগে। আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? বিকেল 5টা নাগাদ। স্ট্রেঞ্জ, আপনার ট্রেনের সময় তো রাত 10:30। এত আগে বেরিয়েছিলেন কেন? দেখুন, এটা অস্বীকার করতে আমার দ্বিধা নেই কোনো। আমার ভাইয়ের কারণে আমার একটা পারিবারিক সমস্যা সৃষ্টি হয়, আর 1 মাস বাদে মিস গ্রিলিংসের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। এরই মধ্যে অতিরিক্ত মাদকাসক্তি আর পতিতালয় যাতায়াত ওর লেগেই থাকতো। কয়েক মাস আগে তো এক শ্রমিকের থেকে টাকা ধার করে তাকে সর্বশান্ত করে দিয়েছিল। এই সকল বিষয় আমি আমার বাবা মাকে জানাতে চাইনি, কিন্তু অলিভারকে বলতেই ও তেড়ে আমার ওপর প্রায় হাতাহাতি লাগানো জোগাড় করলো। আমার মা এসে বাধা দিলেন। মা বাবা বড় আপসেট হয়ে পড়েন। অলিভার বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা অনুরোধ করেন আমি যাওয়ার আগে যেন ওকে একবার ফিরিয়ে নিয়ে আসি। আমিও সেই জন্য ওর পিছু পিছু বেরিয়ে যাই। ভাইকে পেয়েছিলেন? বন্দর সংলগ্ন এলাকায় ওকে পাই। বোঝানোর চেষ্টা করি, ও উল্টে আমায় গালিগালাজ করে। আমারও মন মেজাজ খারাপ থাকার দরুন আমিও স্টেশনে চলে যাই। ওখানে স্টেশন মাস্টার মিস্টার মার্কো পোলোর সঙ্গে আমার ভালো সখ্যতা আছে।
তার সঙ্গেই ঘন্টা দুই গল্প করে ট্রেনে ফিরে যাই। আমার বাবা মার জীবন এই ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবনযাপন ঠেলা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। কটা ট্রেন? হ্যাঁ কি বলছি কটা ট্রেনে ফিরেছিলেন? বললাম তো, রাত্রির 10:30টার ট্রেন, যেটা ভোর 3টেয় লন্ডন পৌঁছায়। আচ্ছা, আপনার কর্মজীবন ঠিক কেমন? কি হচ্ছে অফিসার? আপনারা অপরাধী নেভিলকে না ধরে এখন ভিকটিমের পরিবারকে হ্যারাস করছেন। এই মন্দার বাজারে মালিক পক্ষ যে শোষণ করবে সেটা তো বলার জো রাখে না। হ্যাঁ, আমাকে নিয়মিত ওভারটাইম করতে হয়। বেতনও আহামরি কিছু না, তবে নিয়মিত পাই, এটাই বাঁচোয়া। এই যে আন্ডারটেকার নেভিল, এই লোকটাকে আপনার ভাই জোটালো কোথা থেকে বলুন তো? ওকে তো এলাকার সবাই চেনে অফিসার, এতে জোটানোর কি আছে? আচ্ছা মিস্টার পর্ক, নেভিল যে ব্ল্যাক ম্যাজিক করে সেটা আপনি তো জানতেন। বিশেষ প্রক্রিয়া সম্পর্কে কি আপনি অবগত ছিলেন, যেখানে মহিলা, বিড়াল ইত্যাদি মারলে কী সব শক্তি লাভ হবে বা সেরকম কিছু? আগে না, আমি এইসব কুসংস্কার বিশ্বাসী নই, কাজে এইসব জানার প্রশ্নই ওঠে না। আমাদের এখানে প্রতি বছর স্প্রিং ফেয়ার হয়। এই বছর মন্দার কারণে হয়নি সেটা। বহু জিপসি জাদুকর বা তান্ত্রিক গোছের লোক এখানে আসে, তাদেরই একজনের কাছে এমন কিছু মনে হয় আমি শুনেছিলাম। নেভিল হয়তো তার থেকেই কোনো পুঁথি সংগ্রহ করে। কিন্তু সেদিন আমি যখন ওর ঘরে গিয়েছিলাম তখন তো ওই পুঁথি পাইনি। বিষয়টা অদ্ভুত। নিশ্চয়ই ভালো করে খুঁজে দেখেননি, বা হয়তো নেভিল নিজেই ওটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। পুলিশকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই আমরা অপরাধীকে ধরতে পারব। অনেক ক্ষেত্রে অনেক প্রমাণ চোখের সামনে থাকলেও বোঝা যায় না যে সেটা প্রমাণ। এতদিন বাদে বেকওয়েল নিবাসী নিহত পিটার পরিবারের লোক তার একটা ছবি দেখাতে পেরেছে। ওটা প্রয়োজন ছিল তাকে মৃত ঘোষণা করার স্বার্থে। সেখানেই দেখা গেল পিটারের গলায় এন লেখা একটা লকেট। তার ডাকনাম ছিল নোনা। এই লকেট সার্জেন্ট আর্থারের ভীষণ চেনা। নেভিলের ঘরেই দেখেছিল সেদিন। অনেকটা নিশ্চিত হওয়া গেল যে এই নেভিল হলো আসল খুনি। কিন্তু সে বর্তমানে কোথায়? তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু কিছুতেই তার ব্যাপারে কিছুই হাতে পাচ্ছে না। যেন রাতারাতি গোর্খোদক নেভিল হাওয়ায় বিলীন হয়ে গেল। এদিকে পুলিশের ব্যর্থতা নিয়ে খবরের কাগজগুলো লিখেই চলেছে। ইন্সপেক্টর পেকেলসের সুখের জীবন এখন ওষ্ঠাগত। জরুরি ডাক এসেছে লন্ডন থেকে। সকাল সকাল ট্রেন ধরে লন্ডন যেতে হয়েছে তাকে। যতদিন না নেভিলকে পাওয়া যাবে এই কেসের সমাধান নেই। তাই এবার তদন্তের বিষয়টা নিজের হাতেই তুলে নিয়েছেন বর্ষিয়ান পুলিশ কর্তা। এর মধ্যে জুটে গেল এক নতুন উৎপাত। গোর্খোদকের অন্তর্ধানে এমন একটা ভয়ের বাতাবরণ ছড়িয়ে পড়েছে কাউন্টি জুড়ে যে এলাকার মানুষ তখন প্রায় 20 মাইল দূরে সুফোক সেন্ট্রাল সিমেট্রিতে তাদের প্রিয়জনদের কবর দিচ্ছেন। মৃতদেহ নিয়ে এই মন্দার বাজারে ঘোড়ার গাড়ি চড়ে এতদূর যাওয়াটা সাধারণ মানুষের জন্য তুমুল ব্যয়সাধ্য হয়ে দাঁড়াচ্ছিল। টম নামক এক নতুন আন্ডারটেকার জোগাড় করা গেছে বটেই, কিন্তু মানুষের মনে তখন চাপ চাপ আতঙ্ক। তারা কিছুতেই উডস ব্রিজে সিমেট্রিটা ব্যবহার করতে চাইছেন না। এদিকে এলাকার কুসংস্কারাচ্ছন্ন মানুষ একাধিক গুজব ছড়াতে ব্যস্ত। সেই সব মুখরোচক গুজব লন্ডন অব্দি দিব্যি পৌঁছে গেছে। এইরকম নানান গালগল্পে তখন মুখরিত উডস ব্রিজ কাউন্টি। অনেকে তো এটাও রটিয়ে দিয়েছে যে সে রাতে এখন কবরখানাতে ঘুরে বেড়ায়। এইসব গুজব, এইসব পাড়াগায় আরও মারাত্মক হয়ে দাঁড়ায় লোকমুখে পরিবর্তিত হতে হতে। মোটের উপর 1931 সালে নতুন বছরে ইন্সপেক্টর পেকেলস আর সার্জেন্ট আর্থারের জীবন মোটেই সুখকর ছিল না। মার্ভিন বললেন, আর্থার, তোমার বয়স কম, তোমাকে তো চাকরিটা করতেই হবে। এই মন্দার বাজারে তো অন্য চাকরি খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টের কাজ। আমি এখন নির্দ্বিধায় চাকরি ছেড়ে দিয়ে শান্তিতে রিটায়ার্ড লাইফ কাটাতেই পারি, কিন্তু মন মানে না, জানো তো। এতদিনের কর্মজীবনের শেষে কিনা একটা কেস সলভ না করে পালিয়ে যাব, সেই জন্যই টিকে আছি। কিন্তু কেসটা ভয়ানক জটিল হয়ে যাচ্ছে। ওই নেভিল ব্যাটা কোথায় যে গেল কে জানে। আর বলবেন না স্যার, মিস্টার জুলিয়ান পর্কর মিস গ্রিলিংসের সঙ্গে বাজারে দেখা হয়েছিল। এড়িয়ে যাচ্ছিলাম, ওরা ঠিক ধরলেন। আমাকে বলছিলেন ধরতে যখন পারছেন না, কেন বেকার
আমার বাড়ির এই ঘরটা লক করে রেখেছেন, খুলে দিন, আমি নতুন ভাড়াটা দেবো। কিছু ভুল তো আর বলেননি, আমরা সবাই অপদার্থ। যাও, কালকে গিয়ে তো ঘরটা খুলে দাও, আর একবার দেখে নিও কিছু পাও কিনা। ইতিমধ্যেই তাদের ঘরে ঢুকলেন স্থূলকায় ডাক্তার এডউইন গোল্ডিমোর। ভদ্রলোকের আর কয়েকদিন পরেই অবসর, সেই জন্য কিছু পেপার ওয়ার্ক সারতে আসা। স্থূলকায় ডাক্তারকে দেখলে একটা বৃহৎ টেডি বিয়ার বলে মনে হবে। হ্যাক মুখ কাঁচা পাকা দাড়ির ভিড়ে লুক্কায়িত একটা পাইপ। গোল্ডিমোর বললেন, আরে ও মশাই, আরে ও মশাই, এটা কি শুরু করেছেন বলুন তো আপনারা? আরে আপনাদের এই অপদার্থ স্টেশন মাস্টারটিকে জেলে ভরুন অবিলম্বে। গোটা দেশ একেবারে রসাতলে যাচ্ছে। রোজ রোজ রাতে ট্রেন লেট, আবার সকালে ট্রেনটাও লেট। বেড়াতে কি করে কি জানি বাবু। আরে এসব বিষয়ে লন্ডনের রেল কর্তৃপক্ষকে একটা নালিশ করার কাজটা, এটা তো ওর নাকি? বুঝি না বাবু। আরে ডাক্তার, এসো এসো, বসো। আর তার একটা কফি বলো তো তাড়াতাড়ি। মনে হচ্ছে আজ ডাক্তার ভয়ানক চোটে আছেন। আরে এই মন্দার বাজারে নালিশ করতে গিয়ে সে বেচারা যদি চাকরি হারায় তাহলে কি হবে বলো তো? আর ট্রেন লেট কি রোজ হচ্ছে নাকি? আলবাত হচ্ছে। রাতের ট্রেন নিয়মিত বিগত 3 মাস ধরে 65 দিন লেট হয়েছে। আরে আমি জোগাড় করেছি সব তথ্য, আর এই ফ্যাক্স না মিছে কথা বলে না। গোটা দেশটা পুরো উচ্ছন্নে যাচ্ছে, আর কেউ কিছু করতে রাজিই নয়। সবার ভয়, কি হারাবার ভয়। আরে ইংরেজরা যে কবে থেকে এত ভীতু হলো কি জানি বাপু। না, এবার দেখছি আমিই লিখবো কর্তৃপক্ষকে। বটে, তাহলে তুমি আমাকে তোমার তথ্যগুলো দাও, আমি ঠুকে দেবো আর একটা চিঠি। যাক, এবার আমাদেরকে একটু সাহায্য করো ডাক্তার, আমরা তো গভীর সমুদ্রে ক্রমশই তলিয়ে যাচ্ছি। দেখো মার্ভিন, আমি একটা কথা বলি শোনো। এই আজকাল না এই সিরিয়াল কিলার নিয়ে রোম্যান্স বড্ড বাড়াবাড়ি হচ্ছে। আরে বছর 30 আগে ওই জ্যাক দ্য রিপার ব্যাটাকে ধরতে না পেরে না আমরা নিতান্তই অপদার্থতার প্রমাণ দিয়েছি। আরে একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ রাত দুপুরে নাকি খুন করে বেড়াবে। হ্যাঁ, এটা নভেল গল্প আমি মানছি, কিন্তু বাস্তবে আমার পুরো অদ্ভুত লাগে বিষয়টা। খালি মনে হয় কেউ যেন এই ধরনের কিছু করে কোনো কিছু ঢাকতে চাইছে। না, এই ক্ষেত্রে তুমি দেখো যে একটা ভবঘুরে, একটা পতিতা, একটা কর্মহীন যুবক যেখানে লন্ডনের বাইরে থাকে। না, বেশ একটা প্যাটার্ন ছিল। এমন লোকেদের মারবো যাদের কেউ নেই, মানে এই কাউন্টিতে যাদের নিয়ে কেউ ভাববে না। তো ভালো কথা না? না, তো এইভাবে এই ধরনের 3টে লোক যদি মারতো তাহলেই মিটে যেত। কিন্তু না, এবার নাকি গৃহস্থদের মারতে হবে। বোঝো ঠেল। সেই জন্যই তো এরা উন্মাদ ডাক্তার। মোটেই না। দেয়ার মাস্ট বি আ মেথড ইন ম্যাডনেস, কথাটা মনে রেখো। আরে ডাক্তার, সেটা তো ওই নেভিলের বিশেষ ব্ল্যাক ম্যাজিকের রেসিপিতে ছিল। সেই অনুযায়ী ও নিজের ভিকটিম প্রোফাইল করেছিল মোস্টলি, তাই অবশেষে ওই বিড়ালকে হত্যা। আচ্ছা, ধরে নিলাম যদি বা তাই হবে, তুমি এটা ভাবো যে মোডাস অপারেন্ডি এত ভিন্ন কেন? কেন প্রথম 3 জনকে অমন করে ড্রাগ করে তারপর আঘাত করা কুঠার দিয়ে? আর কেনই বা এই পর্ক দম্পতির ক্ষেত্রে এমনভাবে আক্রমণ? ও, এটা আমার মাথায় এসেছিল বটে। এটার ব্যাখ্যা বেশ সরল। নেভিল তো পর্ক দম্পতিকে চিনতেন, সে তাদের ভাড়াটে ছিল, আর নিশ্চয়ই সেই যে আততায়ী এটা তারা বিশ্বাস করতেন না। ওরলে নির্ঘাত তাকে উঠিয়ে দিতেন বাড়ি থেকে। এবার সে হয়তো কোনো দরকারে তাদের ঘরে ঢুকে এসে আক্রমণ করে। সেক্ষেত্রে মিস্টার বা মিসেস পর্ক নিজেই দরজা খুলে হয়তো তাকে ভেতরে ঢোকান। অবশ্যই মন্দার বাজারে লোকের আর্থিক অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে কোনো চোর ডাকাত কেউ বাড়ি থেকে তুলবে না, যদি না সে নিয়মিত ভাড়া দিতে পারে। আরে নতুন ভাড়াটে জুটবে কোথায়? স্যার, এখানে আমার একটা দ্বিমত আছে। কি বলো? স্যার, আমরা লক্ষ্য করি আততায়ী বাড়ির পেছন দিয়ে ঢুকেছিল। পায়ের ছাপ, পেছনের খোলা দরজা, ভেতর থেকে বন্ধ করা সামনের দরজা, এই সকল জিনিস কিন্তু এটাই প্রমাণ করে। এবার ভাবুন, আমি জানি যে পর্ক পরিবার তাদের পেছনের দরজা বিশেষ ব্যবহার করে না, আর ওই নেভিলের মতো কৃপি লোক যদিও বা কোনো অজুহাতে ঢুকতে চায়, সে তো সামনে দিয়ে ঢুকবে। পেছন দিয়ে ঢুকতে চাইলেও তাকে পর্ক দম্পতি ঢুকতে দেবেন কেন? শোনো, আর একটা কথা, আমি এতবার বলা সত্ত্বেও তোমরা তেমন পাত্তা কেন দিচ্ছ না সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু একটা কথা ভাবো তো, ওই মহিলাকে অত নির্মমভাবে মারার কারণটা কি? এইসব উত্তর পাওয়ার একটাই উপায়, বুঝলে? ওই হতভাগা আন্ডারটেকার নেভিলকে খুঁজে বার করা। বুঝেছ? তা সেটা করো। এটাই তো সমস্যা স্যার, এই হতভাগাকে এত খুঁজেও কিছুতেই পেলাম না। লোকটা মহাশূন্যে মিলিয়ে গেল, নাকি মাটি গিলে নিল ওকে, কে জানে। কি বললে? মাটি গিলে নিল?
ও মাই গড, কোথায় ছিলে তুমি আর্থার? কথাটা আগে কেন বলনি? কেন? তুমি নতুন আন্ডারটেকার টমকে ডাকো, আমাদের সিমেট্রিতে যেতে হবে ফাস্ট। এই ডাক্তার, তুমিও চলো। একটা গল্প পড়েছিলাম, একজন একটা গোপন চিঠি লুকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন এবং জিনিসটা লুকানোর সব থেকে দারুণ জায়গা হিসেবে সে চিহ্নিত করেছিল একটা লেটার বক্সকে। অবশেষে গোরখোদক নেভিলকে খুঁজে পাওয়া গেছে। না, ঠিক তাকে খুঁজে পাওয়া যায়নি, তার মৃতদেহকে খুঁজে পাওয়া গেছে। সযত্নে তার নিজের খোঁড়া একটা কবরে তাকে শুইয়ে রাখা হয়েছে। একটা লেটার বক্সে চিঠি লুকোনোর মতো। কেউ একটা লাশ লুকিয়ে রেখেছিল অনেক লাশের ভিড়ে একটা কবরখানায়। ডাক্তার গোল্ডিমোর প্রাথমিক পরীক্ষা সেরে নিয়েছেন। নেশা করিয়ে তারপর কুঠার দিয়ে আঘাত, সেই ফেলিং অ্যাক্স দিয়ে কার্যসিদ্ধি। রাতারাতি যেন পুরো কেসটা ঘুরে গেল। এতদিন যাকে উডস ব্রিজের কুখ্যাত অ্যাক্স রিপার বলে ভাবছিল সকলে, সেই আসলে একজন ভিকটিম, সেই কুখ্যাত খুনি। এর সঙ্গে পাওয়া যায় আর একটা জিনিস, সেই কুখ্যাত ফেলিং অ্যাক্স অর্থাৎ মার্ডার উইপন। তবে বিষয়টা খুব সন্তর্পণে লোকচক্ষুর আড়ালেই করতে নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর পেকলস। বর্ষিয়ান পুলিশকর্তা এবার নিজের জাল গুটিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। ধোঁয়াশা কাটছে এবার। কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই এবার এই কেসের অসহ্য জটটা ছাড়বে। নেভিলের মৃতদেহ আবিষ্কারের গল্পটা তাই সম্পূর্ণভাবে চেপে দিয়েছেন পেকলস। খবরের কাগজ তো ছাড়, উডস ব্রিজের জনতাও এ বিষয়ে একেবারেই অবগত নন। সার্জেন্ট আর্থারকে পাঠানো হয়েছে মিস্টার গ্রিলিংসের সঙ্গে দেখা করতে, কিছু জিজ্ঞাসাবাদের জন্য। হঠাৎ যেন পুলিশের মধ্যে একটা অদ্ভুত তৎপরতা দেখা দিয়েছে। তাদের খোঁচরদেরকে বিশেষ তলব করেছেন পেকলস। জবনিকা পতন সামনেই, তবে তার আগে কেসটিকে একেবারে টাইট করা প্রয়োজন। সেই হিসেবগুলোই মিলিয়ে নিচ্ছেন প্রৌঢ় ইন্সপেক্টর। সার্জেন্ট আর্থার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মিস্টার জুলিয়ান পর্কোকে যে তাদের ওই ঘরটা খুলে দেওয়া হবে আগামী পরশু শনিবার। তবে এর আগে কিছু পুলিশের ফর্মালিটি আছে, সইসাবুদ আছে। তাই ওই দিন সকালে ইন্সপেক্টর পেকলস সদল বলে আসবেন তার বাড়িতে। এর সঙ্গে আরও একটা খবর পেয়েছে উডস ব্রিজের জনতা। এটাও প্রত্যাশিত ছিল এক প্রকার। পুলিশ কর্তা ইন্সপেক্টর পেকলস ইস্তফা দিয়েছেন। তারা ধরেই নিয়েছেন কুখ্যাত অ্যাক্স রিপারকে না ধরতে পারায় দায় স্বীকার করেই এই পদক্ষেপ নিচ্ছেন তিনি। এবার সার্জেন্ট আর্থারের বদলি বা বরখাস্ত হওয়া নিছক সময়ের অপেক্ষা। তবে সেই কুঠার হাতে বিভীষিকার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি উডস ব্রিজের জনতার। নতুন পুলিশ কর্তা যিনি আসবেন তার কাছেই এই দাবি পেশ করবেন তারা ঠিক করেই নিয়েছেন। আজ শনিবার, বেশ রোদ উঠেছে, ঠান্ডাটাও বেশ কম। সেই শিরশিরে হাওয়ার প্রকোপটাও নেই। পর্ক পরিবারের গার্ডেনে একটা টেবিল পাতা, টেবিলে চায়ের কেটলি রাখা আর পোর্সেলিনের বাহারি কাপ। বেশ কয়েকজন উপস্থিত আছেন জুলিয়ান পর্কো, মিস গ্রিলিংস এবং তার পিতা, কাউন্টির মেয়র মিস্টার রড স্মিথ, ডক্টর গোল্ডিমোর, সার্জেন্ট আর্থার এবং ইন্সপেক্টর পেকলস। বাড়ির বর্তমান মালিক জুলিয়ান পর্কো খুব খুশির মেজাজে বসে আছেন। সবাইকে রীতিমতো চা সার্ভ করছেন তিনি। আজকের দিনটা যে ইন্সপেক্টর পেকলসের বিদায় বেলায় আয়োজিত ফেয়ারওয়েল, সেটা এলাকার প্রায় সকলেই জানে। তাই হয়তো মেয়র নিজেও আমন্ত্রিত। আর এজন্যেই তার বাড়িতে এত গণ্যমান্য ব্যক্তির সমাবেশ দেখে, বাইরে দাঁড়িয়ে থাকা কালো ঘোড়ায় টানা 3টে ক্যারেজ দেখে জুলিয়ান বেশ কিছুটা আপ্লুত। মিস্টার পর্কো, প্রথমেই আজকের আয়োজনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকেই আপনাদের পিছনের যে ঘরটিকে সিল করে দেওয়া হয়েছিল সেটাই পুলিশ রিলিজ করে দেবে। তবে তার আগে আমি আমার মেন্টর এবং সিনিয়র ইন্সপেক্টর পেকলসকে কিছু বলতে অনুরোধ করব। মেয়র এই মিটিংটি সূচনা করে দিলেন ক্লাসিক বিলেতি কায়দায়। উঠে দাঁড়ালেন বর্ষিয়ান পুলিশ কর্তা। মুখে চুরুটে একটা লম্বা টান দিয়ে এদিক ওদিক তাকিয়ে মুচকি হাসলেন পেকলস। আমার জীবনে এই উডসব্রিজ কাউন্টি একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমার দীর্ঘ কর্মজীবনের শেষে একটা শান্তশিষ্ট কাউন্টিতে নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়ে অবসর নেব ভেবেছিলাম। এলাকার মানুষ সত্যিই শান্তিপ্রিয়। না হলে এই ঘোর মন্দার বাজারে, যেখানে লন্ডনের রোজ আকছার রাহাজানি ছিনতাই লেগেই আছে, সেখানে এই এলাকা শান্তিপূর্ণই থাকতো। কিন্তু তারপর আমার দুঃস্বপ্ন হয়ে হাজির হলো এই দি অ্যাক্স রিপার অফ উডসব্রিজ।
আমার কর্মজীবনের শেষটা একেবারে যাতনাময় করে তুলেছিল এই কেসটা। বলতে দ্বিধা নেই যে এই কেসের জন্যই হয়তো আমি আগাম অবসর নিচ্ছি। হয়তো এলাকার মানুষ পুলিশের ওপর আস্থা হারিয়েছে। তাই এই বিদায়বেলা আপনাদের জানাতে চাই যে এখন আপনারা সম্পূর্ণ সুরক্ষিত। আমরা আততায়ীকে চিহ্নিত করে ফেলেছি, আর সে কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এখনও কোনো খবরের কাগজকে জানানো হয়নি, কিন্তু অতি শীঘ্র আমরা তাদের জানিয়ে দেব। তার মানে আপনারা নেভিলকে খুঁজে পেয়েছেন? আচ্ছা, সে কি বেঁচে আছে? কি ব্যাপার মিস্টার গ্রিলিংস, আপনার কেন মনে হচ্ছে যে নেভিল বেঁচে নেই? না মানে এতদিন নিখোঁজ, তারপর? আপনি ঠিক বলেছেন স্যার। নেভিল গোরখোদক মৃত, এবং তার মৃতদেহটিকেও সে অতি সযত্নে নিজেই কবর দিয়েছিল। কেন হেয়ালি করছেন অফিসার? আপনি কবরখানাতে নেভিলের মৃতদেহ পেয়েছেন, এটা বলতে এত নাটকীয়তা অপ্রয়োজনীয়। কি করে জানলেন? আমি তো বলিনি কবরখানাতে পেয়েছি ম্যাডাম। ইন্সপেক্টর, এই বোকা বোকা খেলাটা এবার বন্ধ করুন। আপনি নিশ্চয়ই বড় গোয়েন্দা গল্প পড়েন, তাই না? তাই সহজ বিষয় নিয়ে হেয়ালি করছেন। আপনি নিজেই বললেন কবরের কথা, তার থেকে কবরখানা ডিডাকশন খুব কঠিন। ইয়ার কি হচ্ছে? সরি, আমার ভুল, মাফ করবেন। পয়েন্টে ফিরে আসি। আর এবার থেকে আর মশকরা নয়, এবার থেকে সিরিয়াস বিজনেস। নেভিল নিজেও আর বাকি ভিকটিমদের মতো ওই সিরিয়াল কিলারের শিকার। অর্থাৎ সে আর যাই হোক, নিজে সেই কুখ্যাত এক্স রিপার অফ উডব্রিজ নয়। কি বলছেন অফিসার? এই যে বললেন আপনি আমরা সুরক্ষিত, আর কেউ খুন হবে না, আবার এখন বলছেন যে নেভিল সিরিয়াল কিলার নয়। প্লিজ একটু খোলসা করে বলুন। আমি একটি কথাও ভুল বলিনি। আপনারা সবাই সুরক্ষিত, আর কোনো খুন হবে না, আমরা হতে দেব না। এটাও ঠিক যে নেভিল খুনি নন, আর সিরিয়াল কিলার, এটাই তো সব থেকে মজার অধ্যায় এই কেসে। এই কেসে কোনো সিরিয়াল কিলারই নেই। আচ্ছা, আপনি কি বলছেন বলুন তো? দেখুন আমাদের সময়ের একটা দাম আছে। আপনি এইভাবে অনর্থক কথা বলে আমাদের সময় নষ্ট করতে পারেন না। আমি চললাম। চুপটি করে বসে থাকুন স্যার। আমি বলার আগে এখান থেকে কারোর যাওয়ার অনুমতি নেই। এবার কিন্তু আমি ড্যাম সিরিয়াস। 7টি মার্ডার হয়েছে আমার নাকের ডগায়, কাজেই মজা করার কোনো অভিরুচি আমার অন্তত নেই। আচ্ছা, এবার আসি কেসের বিষয়ে। প্রথমেই আসি প্রথম 3 ভিকটিমের বিষয়। বেটি ড্রাগ, রোজার আলভারো, পিটার গ্রুন। একদম ভুলভাল প্রোফাইলিং। একজন পতিতা, একজন মাতাল, একজন কর্মহীন গৃহহীন শ্রমিক। প্রথমে আমরা ধরতেই পারছিলাম না যে প্যাটার্নটা কি, বা আদপে কি সত্যিই কিছু প্যাটার্ন আছে, নাকি সব কিছুই এক বিকৃত মস্তিষ্কের খুনির বিকৃত চিন্তাধারার ফসল। এখানেই খুনি পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ভিকটিমদের পরিচয় শনাক্ত করে তাদের প্রোফাইল ঘেঁটে আমাদের একেবারে নাজেহাল অবস্থা। তখন কিছুই মিলছে না, শুধু একটা জিনিস বাদে। এরা প্রত্যেকেই গরিব, উডস ব্রিজের বাইরের লোক, কেউ এদের নিয়ে উদ্বিগ্ন নন। বেসিক্যালি গৃহহীন, একদম নোবডি। এবার এটাই আমাকে আরো বেশি করে ভাবালো। সিরিয়াল কিলার হলে তার একটা নিজের ক্ষমতা প্রদর্শনের খিদে থাকবে। আপনাদের কিংবদন্তি সেই জ্যাক দ্য রিপারও কিন্তু নিয়মিত চিঠি পাঠাতেন পুলিশকে, সোজাসুজি চ্যালেঞ্জ করে। কিন্তু এক্ষেত্রে কেমন একটা ঢাক ঢাক গুড়গুড় অবস্থা, তাই না? যেন খুনি চায় না আমরা তাকে নিয়ে খুব একটা আলোচনা করি। যাকে তবু একটা থিওরি আমরা খাড়া করেছিলাম। কিন্তু সেই সময় হোলি ক্রিসমাস ইভে এই বাড়িতেই কিলার হানা দিল। এক বাড়িতে 3টে হত্যা। জুলিয়ানের পুরো পরিবারকে নিমেষে নিশ্চিহ্ন করে দিল সেই রক্তাক্ত রাতে, এবং একই সঙ্গে আমাদের সব হিসেব গুলিয়ে দিল। এবার কি প্রোফাইল মেলাবো? খোদ উডস ব্রিজের এতদিনের বাসিন্দা মিস্টার পর্কো, তার স্ত্রী এবং ছোট ছেলে অলিভার এবারের ভিকটিম। আমাদের ইনভেস্টিগেশনের মোড় রাতারাতি পুরোটাই ঘুরে গেল। তবে এর মধ্যেই আমরা আমাদের সাসপেক্ট পেয়ে গেলাম, আন্ডারটেকার নেভিল। লোকটা এমনিতেই গোলমেলে ছিল, তারপর আবার এইসব তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। এরপর আমরা এই গোরখোদক নেভিলের ঘরে খানাতল্লাশি করে একটা পুঁথি গোছের কিছু একটা পাই। তাতে এক বিরল ব্ল্যাক ম্যাজিকের উল্লেখ রয়েছে। যথাক্রমে একটি পুরুষ, একটি মহিলা, একটি যুবক, একটি পরিবার অর্থাৎ পিতা মাতা পুত্র এবং একটি বিড়ালের উল্লেখ আছে। এদের সকলের আত্মাকে মুক্তি দিলে নাকি
কী সব বিরল প্রক্রিয়ায় মানুষ এক অর্থে ত্রিকালদর্শী হতে পারবে। অর্থাৎ এটাই ছিল নেভিলের খুনের উদ্দেশ্য। ব্যাস, একদম খাপে খাপ মিলে গেল সব হিসাব। তাহলে তাহলে অসুবিধা কোথায় ইন্সপেক্টর? হয়তো তারপরই ওই আতপাগল লোকটা নিজেই কিছু টুকটাক করতে গিয়ে মরেছে। উত্তেজিত হবেন না স্যার, আর একটু সময় দেন এই অধমকে। জট যখন পাকিয়ে দিয়েছি তখন নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে ছাড়াবো। আচ্ছা, এবার যখন আমরা কিলারকে ধরতে পারছি না, তখন লন্ডনের খবরের কাগজে এই সিরিয়াল কিলার নিয়ে চরম চর্চা শুরু হয়ে গেছে। আমরাও তখন এক সিরিয়াল কিলারকে খুঁজছি, এদিকে নেভিল নিখোঁজ। এই সবের চক্করে আমরা ওই এলিমেন্টারি বিষয়টা মিস করে গেলাম। প্রথম 3 জনের মধ্যে কি আর কিছু মিল আছে? আমাদেরকে ট্রেনিংয়ের সময় শেখানো হয় কোনো তথ্যই ফালতু নয়, সব তথ্যকেই গুরুত্ব দেওয়া উচিত, তা সে যতই নগণ্য হোক না কেন। এবার বেটি ড্রাক, রোজার আলভারো আর পিটার গ্রুন বহিরাগত হওয়া ছাড়াও তাদের মধ্যে আরেকটি সাধারণ মিল ছিল, যেটা আমার সহকারী আর্থার ধরতে পারেন, আর সেটা হলো বুড়ো বেনের সরাইখানা। বেটি ড্রাক তার পাশেই থাকতেন, নিশ্চয়ই মাঝে মাঝে ওই চত্বরে যেতেন। রোজার আলভারো মাতাল, অর্থাৎ নিয়মিত খদ্দের, আর পিটার গ্রুন ওখানেই শেষ কাজ করতেন। অর্থাৎ এটা সম্ভব যে খুনি হয়তো ওখান থেকেই ভিকটিমদের নির্ধারণ করেছেন। আর এখানেই বেন জানান যে নেভিল নাকি তার ওখানে আসতেন না। কি জ্বালাতন বলুন তো। আপনি চালিয়ে যান আপনার গল্প, আমার আপত্তি নেই। শুধু আমার ঘরটা খুলে দিয়ে যান, আমি কাজে লেগে পড়ি। আর একটু ধৈর্য ধরুন স্যার, একটু। আচ্ছা, এবার আসি শেষ 3টে খুনের বিষয়। এক্ষেত্রে আমার বন্ধুভ ডক্টর গোল্ডিমোরের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। অবশ্য এই গোটা কেসেই ওর অবদান অসামান্য। উনি বারবার বলেন যে বাকি খুনগুলির সঙ্গে মিস্টার আর মিসেস পরকোর খুনের একটা অমিল রয়েছে। আততায়ী ভয়ানক আক্রোশের সঙ্গে আক্রমণ করেন মহিলাকে। বাকি সব কটা খুনের থেকে একদম আলাদা। মেরে মিসেস পরকোর স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছিল, অথচ বয়স্ক মহিলা, কোনো সেক্সুয়াল অ্যাসল্ট নেই। যদি ফিমেলদের এমন আক্রমণ করতে হতো তাহলে তো বেটিকেও সেটা করতো খুনি। আর অলিভার তো সম্পূর্ণ মাতাল ছিল, ওকে মারতে গিয়ে খামোকা অতগুলো আঘাত কেন করলেন জুলিয়ান? অফিসার, মুখ সামলে কথা বলুন। আমি কিন্তু এবার মানহানির মামলা করতে বাধ্য হব। আপনার সাহস হয় কি করে? মিস্টার পরকো, প্লিজ বসুন। আপনি যে বেনের সরাইখানায় যেতেন এটা তো নিশ্চয়ই অস্বীকার করবেন না, করলেও বেরোতে পারবেন না। আমাদের হাতে আরও প্রমাণ আছে, যেমন মার্ডার ওয়েপেনে ফিঙ্গারপ্রিন্ট। বেনের ওখান থেকে খুব নিপুণ হাতে আপনি ভিকটিম সিলেক্ট করে তাদের খুন করতেন। ফুল প্রুফ প্ল্যানিং। নেশা করিয়ে খুন, তাও কুঠার দিয়ে। জন্ম নিল এক নতুন সিরিয়াল কিলার, উডসব্রিজের বিভীষিকা। বাজে কথা, মিথ্যে কথা। আমি বেনের ওখানে যেতাম সেটা সত্যি, কিন্তু তাতে কি? আরো অনেকে যেত, আর প্রতিটা খুনের দিন তো আমি উডসব্রিজে ছিলামও না। মিথ্যে কথা। আপনি খুনটা করে তার ঠিক 20 মিনিটের মাথায় ট্রেন ধরে লন্ডন গেছিলেন প্রথম 3 বার। অসাধারণ অ্যালিবাই। এবার অতটা অ্যাকিউরেট সময় তো এখনো মেডিকেল সায়েন্স বলতে পারে না স্যার। সেটার ফায়দা আপনি তুললেন। আমার ধারণা এই নেভিলকেও আপনি খুঁজে বার করেন। ও পাগলাটে, ওর ব্রেন ওয়াশ করা যায় সহজে। আর স্প্রিং ফেয়ারের জিপসির বিষয়টা তো জানতেনই। গোটাটাই পরিষ্কার হয়ে যায়। আপনি মেলা থেকে বিষয়টা জেনে নেভিলের মগজে ঢোকান, আর তারপর সময় বুঝে তার ঘরে ওই ডায়েরি চালান করেন। বলাই বাহুল্য, ওর পোশাক আর জুতো চুরি করেন। ওর কুঠার দিয়েই খুনগুলো করেন। কাঁচা প্লট স্যার। আমি খামোকা কেন মারতে যাব আমার পরিবারকে? হ্যাঁ, আপনি জানেন এই বাজারে আমি লন্ডনে গিয়ে প্রাণপাত করে কাজ করতাম শুধুমাত্র মাসের শেষে বাবার হাতে টাকাগুলো তুলে দেওয়ার জন্য। আর সেই বাবাকে আমি... আপনি নিশ্চয়ই ভালোবাসতেন আপনার বাবাকে, ভীষণ ভালোবাসতেন। এলাকার সবাই সেটাই জানে এবং আমাদেরকে তারা জানিয়েছেও। তবে তার সঙ্গে এটাও জানিয়েছে যে আপনার সৎ মা মোটেই আপনাকে ভালোবাসতেন না, বরং ঘৃণা করতেন, ঈর্ষা করতেন। তার অন্ধ ভালোবাসা ছিল তার একমাত্র পুত্রের ওপর, অলিভারের ওপর। আর রীতিমতো তারা শোষণ করতেন আপনাকে। সেটাই আর সহ্য করতে পারলেন না আপনি, তাই না? আপনার এই সব চুক্তি জুরির সামনে টিকবে তো? হ্যাঁ, যে আমি 1 বছরের বেশি সময় মুখে রক্ত তুলে আমার হিংসুটে মা, স্বার্থপর ভাই আর অসহায় পিতাকে দেখলাম, তাদের জন্য উপার্জন করলাম,
কি এমন হলো যে আমি রাতারাতি তাদেরকে মারতে এতগুলো পরিকল্পিত হত্যা করলাম? আর তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এসব আমার প্ল্যান, আমিই করেছি এসব, তাহলে অফিসার, ক্রিসমাসের আগে আমি তো 10:30টার ট্রেনে চলে গেছিলাম লন্ডন। আমার কাছে টিকিটও আছে, প্রয়োজনে দেখাতে পারি। আর আপনারা নিজেই বলেছেন খুন 11:30টার পর হয়েছে, তাই টেকনিক্যালি আমি চেন টেনে ট্রেন থামিয়ে এসে খুন তো করে যায়নি, তাই তো অফিসার? বলুন। বলেছিলাম না এই কেসে ডাক্তার গোল্ডিমারের ভূমিকা অসামান্য। তার কথাতেই আমার মাথায় আসে যে একজন মানসিক বিকৃতি সম্পন্ন মানুষ তার ভিকটিমদের ক্লাসিফাই করবে না কোনোদিনও। অর্থাৎ তিনিই ধরিয়ে দেন এখানে সিরিয়াল কিলিংটা আসলে একটা মুখোশ। বেটি, অ্যালভারো, পিটার ব্রুন, এদের মরতে হয়েছিল শুধু এই সিরিয়াল কিলারের ধারণা নির্মাণ হেতু। তার সাহায্যেই আমরা কবরখানা থেকে উদ্ধার করি নেভিলের মৃতদেহ। তবে তার মোক্ষম হেল্পটা এসেছিল অজান্তেই। সেই দিন এসেই তিনি রাগত কণ্ঠে জানান যে তিনি রেল কর্তৃপক্ষকে নালিশ করে চিঠি দিতে চান নিয়মিত ট্রেন লেট হওয়া নিয়ে। এই নালিশের ব্যাকআপ হিসেবে তিনি একটি তালিকাও তৈরি করেন, যাতে বিগত 3 মাসের সমস্ত লেট ট্রেনের বিবরণ আছে। তার অনুরোধে পড়ে আমি একটি চিঠি লিখতে রাজি হয়ে যাই। আর তখন সেই লিস্ট দেখতে গিয়ে নজরে পড়ে, আরে ওই দিন মানে 22শে ডিসেম্বর রাতে লন্ডন যাওয়ার ট্রেন পাক্কা 3 ঘন্টা লেট ছিল। অর্থাৎ আপনি কাজ সেরে তারপর লন্ডন গেছেন। এবার এক লাফে উঠে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে গিয়েছিলেন জুলিয়ান, কিন্তু তার আগেই সার্জেন্ট আর্থার লাফিয়ে পড়ে তাকে পিছন থেকে আটকালো। তার এই ধরনের ব্যবহার একরকমের স্বীকারোক্তি হয়ে দাঁড়ালো সকলের সামনে। তবে এমন একজন মানুষের এই ধরনের কার্যকলাপ শুনে হতভম্বের মতো তাকিয়ে রইলেন উপস্থিত সকলে। কিন্তু কেন কেন এমন করলে জুলিয়ান? কেন এমন করলে? বিশ্বাস করুন ম্যাডাম, এটাই আমাদের সবথেকে বড় চিন্তা ছিল। একজন সজ্জন কর্মঠ তরুণ হঠাৎ কেন? সৎ মায়ের দুর্ব্যবহার, পিতার নিষ্পৃহতা বা ভাইয়ের ফায়দা তোলা, সবকিছুই তো পুরনো, নতুন কিছু নয়। আর এসব তো এক অর্থে জুলিয়ান মানিয়েই নিয়েছিল। তবু হঠাৎ কি হলো? সেজন্য আমাদের খোঁচরদের একটু কাজে লাগালাম এবং তখন জানতে পারলাম আমি তোমাকে আজও ভালোবাসি ইভা। প্রথম থেকেই বাসতাম। বহুবার বলতে চেয়েছি, তুমি বোঝোইনি। আমাকে সবসময় উপেক্ষা করেছো। বাবাকে বলেও ছিলাম, বাবা বললে আমাদের সম্পর্কে হয়তো তুমি আপত্তি করতে না। এটা অলিভারও জানতো, জেনে শুনে তাই ও তোমার সঙ্গেই প্রেমটা করলো, যাতে আমি জ্বলে পুড়ে যাই। ও যেন প্রমাণ করতে চাইলো আমি একটা অপদার্থ। এটা আমার মাও জানতেন জানো, আর এটা প্রাণ ভরে উপভোগ করতেন। আমার নাম প্রস্তাবের আগেই অলিভারকে বিয়ে করতে তুমি রাজি হয়ে গেলে। বাবা সেই অসহায় দুঃখ প্রকাশ করলো, আর এই ডাইনিটা উপভোগ করলো। একবার জানো তো ভেবেছিলাম আত্মহত্যা করব। বড় ভালোবাসতাম তো তোমাকে ইভা, বলতে সাহস হয়নি। আর তাই তুমি অলিভারের মতো লম্পটকে বেছে নিলে। তারপর দ্য এক্স রিপার অফ উডসব্রিজকে ধরতে পারার সুবাদে প্রভূত সুনাম হল ইন্সপেক্টর মার্কিন পেকেলসের আর তার টিমের। তবে সব অনুরোধ উপরোধ প্রত্যাখ্যান করে তিনি অবসর নিয়ে নিলেন ডক্টর গোল্ডিমোরের সঙ্গেই। জুলিয়ান পর্ককে গ্রেফতার করতে পুলিশের অসুবিধে হয়নি, কারণ শেষের দিকে স্নায়ুচাপ রাখতে না পেরে নিজেই সব স্বীকার করে নেন তিনি। লন্ডনের খবরের কাগজের লোকেদের খুব মন খারাপ এবার, কারণ বহু কষ্টে একটা সিরিয়াল কিলারের গল্পে মজিয়ে রেখেছিল তারা জনতাকে। এবার সেটাও গেল তাদের হাত থেকে। উল্টে প্রমাণ হয়ে গেল এসব সিরিয়াল কিলারের গল্পের আড়ালেই অপরাধী নিজের কার্যসিদ্ধি করতে চেষ্টা করছিল। এখানে সংবাদপত্রের ভূমিকা নিয়ে সওয়াল করলেন অনেকেই। মার্কিন পেকেলসকে নিয়ে তারা বিস্তারিত আর্টিকেল করেছেন গত রবিবার। নিজের অবসর জীবন আনন্দে কাটাচ্ছেন পেকেলস। এমনিতে তিনি ঝাড়া হাত পা। সকালে খবরের কাগজ, বিকেলে ক্লাবে ব্রিজ খেলা, আর ডিনারের সময় এক পেয়ালা হুইস্কির সঙ্গে রেকর্ড শোনা দিব্যি কেটে যায় তার। অনেক সময় আবার মাছ ধরতেও যান তিনি। তবে একটা নতুন অভ্যেস হয়েছে তার, সারা দিন ডিটেকটিভ ক্রাইম থ্রিলার পড়া। আর তাই আজকেই এই চিঠিটা পেয়ে তিনি একই সঙ্গে যৎপরনায় উত্তেজিত এবং খুশি। প্রিয় মিস্টার মার্ভিন পেকলস, আশা করি আপনি কুশলে আছেন। আপনার বিষয়ে খবরের কাগজে পড়েছি। যে দক্ষতার সঙ্গে আপনি ওই এক্স রিপার অফ উডসব্রিজকে ধরতে সক্ষম হয়েছেন, তাতে আমি শিহরিত।
আমরা জ্যাক দ্য রিপারকে না ধরতে পেরে তাকে একটা কিংবদন্তি বানিয়ে দিয়েছি। সেখানেই আপনি এবং আপনার টিম প্রমাণ করেছে যে ইংলিশ পুলিশ ঠিক কতটা কার্যকরী। আপনার এই কেসটার বিষয়ে আমি বিশদে একটু জানতে চাই। আসলে খবরের কাগজ তো আর সবটা লেখে না, আর লিখলেও রং চড়িয়ে লেখে। তাই আপনার থেকে জানতে চাই, আসলে আমি একজন লেখিকা। আপনার অভিজ্ঞতার সঙ্গে আমার কল্পনা মিশিয়ে একটা জম্পেশ ক্রাইম থ্রিলার লিখতে চাই। আপনার সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। আন্তে আগাথা ম্যারি ক্লারিয়াসা ক্রিস্টি, 1932। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই 3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিডাক গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিডাক গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডা।